বিয়ের আসরে 3বার কবুল বলেই উঠে চলে গেল শুদ্ধ ভাইয়া। বধূ বেশে ঘরে বসে আছি আমি, তবুও বাইরের কোলাহলে বেশ বুঝতে পারছি কি ঘটেছে। আমার চারপাশে বসে থাকা কাজিনগুলো কেউ কেউ সবটা বুঝেও কথা ঘোরাতে ব্যস্ত, কেউ বা না বুঝে এর মুখ চাওয়াচাই করছে। মেজমার রুমে ঢুকেই মরা কান্নার স্বরে বলল, ইনসুরে শুদ্ধ চলে গেছে রে। স্বাভাবিকভাবেই শক্ত হয়ে বসে রইলাম আমি। রুমের বাকি সবাই অবাক হওয়ার পর্ব শেষ করে বলা বলি করতে লাগলো। আমার দুর্ভাগ্য, পোড়া কপাল, এসব আরো কত কি, সবটা কানে আসলেও কিছুই মনে হলো না আমার। কিছুক্ষণ পরেই সেজ কাকু এসে মেজমাকে বললেন, এভাবে বলছেন কেন ভাবি? শুদ্ধ বিয়ের আসর থেকে চলে গেছে, পৃথিবী থেকে না। আর ও ওর দায়িত্ব করেই বেরিয়ে গেছে, কবুল বলা শেষেই বেরিয়েছে। দায়িত্ব কতটা সহজ শোনায় এই শব্দটা। এই শব্দটার মান রাখতেই হুজুর এসে কবুল বলতে বলার সাথে সাথেই গড় গড় করে বলে দিয়ে নিজের তকদিরকে স্বীকার করে নিলাম আমি। আজ থেকে আমি শুদ্ধ ভাইয়ার মতো একটা জঘন্য লোকের বউ। আর এই সবটাই হয়েছে আমার আব্বুর স্বেচ্ছায়। দায়িত্ব পালন করেছি আমি তার প্রতি, নিজের জীবনটাকে ওই ঘৃণ্য মানুষটার সাথে জড়িয়ে। অবশ্য আমার দিক থেকে যতটা সম্ভব বিয়েটা ভাঙার চেষ্টা করেছিলাম আমি। বয়োজ্যেষ্ঠ দিদুনকে বলেছিলাম আব্বুকে বোঝাতে, দরজা লক করে ভয়ও দেখিয়েছিলাম। কষ্ট পাচ্ছি সেটাও বুঝিয়েছি, বিয়েতে অমত আমার তাও বুঝিয়েছি, কিন্তু কোনো কিছুতেই মন গলেনি আব্বুর। বিদায়ের সময় আমাকে বাসার বাইরে ফুল দিয়ে সাজানো একটা গাড়ির সামনে দাঁড় করানো হলো। ছোট বোন ইরাম এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ওকে জড়িয়ে ধরে শান্ত গলায় বললাম, দোয়া রইল তোর জন্য ইরো, তোর কপালটা যেন আমার মতো না হয়। আমি যেখানেই থাকি না কেন সব সময় দোয়া করে যাব তোর জন্য। ভালো থাকিস বোন আমার। এক পলক সবার দিকে তাকালাম। আমি বাদে বাকি সবার চোখে অশ্রু, যেমনটা হয় মৃত ব্যক্তিকে খাটিয়ায় করে কবর দিতে নিয়ে যাওয়ার সময়। মৃত তো আমার হয়েই গেছে, আব্বু ইচ্ছা করেই দুনিয়াতে জাহান্নাম আমার নিবাস ঠিক করে দিয়েছেন। তার দিকে তাকিয়ে দেখলাম শব্দ না করে পাথরের মতো দাঁড়িয়ে কাঁদছেন উনি। এগিয়ে গিয়ে বললাম, আপনার কথাকে কোনো দিনও অগ্রাহ্য করিনি আমি, আজও করলাম না। হয়তো যা ভালো মনে করেছেন সেটা ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন আমার জন্য। চোখ বন্ধ করে সবটা মেনে নিলাম আমি, কিন্তু আফসোস শুধু একটাই, আপনার এমন সিদ্ধান্তের কারণটাই জানলাম না আমি। কিন্তু আশা করি এবার আপনি খুশি হয়েছেন, আর আপনার খুশিতেই আমিও খুশি। তাই আজ আমিও অনেক খুশি। এই জীবনে আর আপনার কোনো কথাই রাখতে পারবে না ইনসিয়া, কারণ জীবন বলে ওর আর কিছুই নেই। আজকে আপনার একটা সিদ্ধান্তে ওর মৃত্যু হয়েছে। আসছি আমি। ওহ না না, ভুল বললাম, চললাম। ভালো থাকবেন। আব্বু হু হু করে কেঁদে দিলেন। হাত বাড়িয়ে হয়তো বুকে টেনে নিতে যাচ্ছিলেন আমাকে, সেই সুযোগই দেইনি আমি, সরে এসেছিলাম। আম্মু দম মেরে বসে আছে, তারও চোখের পানি অবাধে ঝরছে, কিন্তু চেহারা থমকে আছে। বড়মণি বারবার করে আম্মুকে জোরে জোরে কাঁদার জন্য ধাক্কাচ্ছে, কিন্তু আম্মু ওভাবেই আছে। চোখ সরিয়ে পিছনে ফিরে সাজানো গাড়িটার দিকে তাকালাম। সেজ কাকু আব্বুর হাত মুঠো করে বললেন, ভাই রে, তোর মেয়েকে আমি রাজকন্যা করে রাখবো, কোনো কমতি রাখবো না ওর। তুই দেখিস সব ঠিক হয়ে যাবে। তুই যা করলি তা বিফলে যাবে না, খুব তাড়াতাড়ি সবটা ঠিক হয়ে যাবে, দেখিস। গাড়ির লুকিং গ্লাসে দু ভাইয়ের মহামিলনের দৃশ্য দেখে তাচ্ছিলের হাসি ছাড়া আর কিছুই বেরোলো না ভেতর থেকে। আব্বু সেজ কাকুকে জড়িয়ে ধরে কাঁদছেন। ঘাড় ঘুরিয়ে গাড়িতে লাগানো একটা গোলাপ ছুঁয়ে দিলাম আমি। জীবনে কি গ্রহণ করলাম আমি? আদৌ কি একটা গোলাপের কোমলতা, নাকি তার কণ্টকের আঘাত? এসব হওয়াটা কি খুব জরুরি ছিল? কি দোষ ছিল আমার? আমি কেন, বা আমার জন্য শুদ্ধ ভাইয়া কেন? ইনসু, ভেতরে ওঠো। সেজ কাকু গাড়ির দরজাটা খুলে দিলেন। তার দিকে তাকিয়ে চুপচাপ ভিতরে উঠে বসলাম। ওপাশের জানালা দিয়ে ফুফাতো বোন জিনাত আপু মুখ বাড়িয়ে বলল, ইনসু, আমি আসতে চাই তোর সাথে। যে জাহান্নামে আমি যাচ্ছি তার নিতান্তই আমার ভাগ্যের দোষ, তুমি কেন তাতে জড়াবে? এসো না আমার সাথে। কিন্তু ইনসু, কেউ আসবে না আমার সাথে। চেঁচিয়ে বলায় জিনাত আপু কিছুটা ঘাবড়ে গেল। মুখে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, নিজের খেয়াল রাখিস ইনসু। গাড়ি ছেড়ে দিল। সবাই আরো জোরে জোরে কাঁদছে। গাড়ির জানালার কাঁচটা তুলে দিলাম আমি। শক্ত হয়ে বসে রইলাম। নিজের অবস্থা নিয়ে নিজের উপরই হাসি আসছিল আমার। মাত্র 4 দিন আগেই বের হওয়া মেডিকেল পরীক্ষায় প্রথম সারির মেডিকেলে চান্স হয়ে গিয়েছিল আমার। সাদা অ্যাপ্রন, স্টেথোস্কোপ, মেডিকেল করিডোরে বারবার রাউন্ড দেওয়ার স্বপ্নগুলো সবে মাত্র বাস্তবের রং পেতে চলেছিল আমার। ঠিক সেই মুহূর্তেই শুদ্ধ ভাইয়া আমার জীবনটা শেষ করে দিলেন।
অবশ্য ওনাকে সম্পূর্ণ দোষ দেওয়াও চলে না, আমার নিজের আব্বুই এসবের মূল কারণ। সবটা দিয়ে আমি তার ইচ্ছা পূরণের সদা প্রস্তুত ছিলাম, হয়তো তারই দামটা এভাবে দিতে হলো আজ আমাকে। বড়লোক বাবার টাকায় বিগড়ে যাওয়া সন্তান হিসেবে খ্যাত লোকটা আজ আমার বর। শুধু ভাইয়াকে নিয়ে এই 3 বছরে কোনো ভালো কথা কারো মুখেই শুনিনি। তার আগে অবশ্য সবটা উল্টোই ছিল, কিন্তু জানি না কি হয়েছিল। এই 3 বছরে তো শুনেছি শুধু তার অপকর্মের কথাগুলো। নিজের খামখেয়ালি মতো চলা, টাকা উড়ানো, সিগারেট খাওয়া, ড্রিঙ্ক করা, এমনকি জেল ফেরত আসামি হিসেবেও এ পরিবারের কাজিন সমাজ চেনে ওনাকে। আমিও তেমনটাই জানি, তাই সবার মতো প্রচণ্ড ঘৃণা তার প্রতি আমারও। কিন্তু এই মানুষটাই এভাবে আমার জীবনে জড়িয়ে যাবে কোনো দিনও ভাবিনি আমি। হুট করে 2 দিন আগে কাকু বাসায় চলে আসে। পরদিন সকালেই জানতে পারি একদিন পরই নাকি আমার সাথে শুদ্ধ ভাইয়ার বিয়ে। কারণ জিজ্ঞাসা করলে আব্বু বলেছেন তার সিদ্ধান্ত, এটাই নাকি বড় কারণ। কিন্তু উনি নিজেও 2 দিন আগে অবধি শুদ্ধ ভাইয়াকে পছন্দই করতেন না। কি এমন হয়ে গেল যে সূর্য কাকু বাসায় আসতেই তার ধ্যান ধারণার পরিবর্তন হলো? সারা দিন দরজা লক করে রুমে বসে কেটেছি আমি। সবাই অনেক ডাকাডাকি করেছিল, খুলিনি দরজা। বিয়েটা যখন আব্বুর সিদ্ধান্ত হবে তবে সেটাই হবে। কেঁদে কেঁদে নিজেকে অনেক সান্ত্বনা দিয়েছি। তাছাড়া এটা ছাড়া কোনো উপায়ও ছিল না আমার। সন্ধ্যায় জিনাতাপুর গলা শুনলাম, এই একজন মাত্র মানুষ যে আমাকে বোঝে। আজ তো আম্মুও আব্বুর চিন্তায় আমাকে সান্ত্বনা দিতেই ভুলে গেছে। আব্বু হার্ট পেশেন্ট, কোন দিক সামলাবে আম্মু তা হয়তো বুঝতে পারছে না। জিনাতাপুর কোলে মাথা রেখে কাঁদলে আর একটু শান্তি পাবো, এমনটা ভেবে যেই না দরজা খুলেছি, কেউ একজন সাথেই ঝড়ের বেগে রুমে ঢুকে দরজার সাথে চেপে ধরলো আমাকে। এক হাতে মুখ চেপে ধরে আরেক হাতে আমার কোণের উপরে ধরে দরজার সাথে আটকে রেখেছে আমাকে। চোখ তুলে তাকাতেই ভয় বিস্ময় দুটোই কাজ করতে লাগলো আমার। শুদ্ধ ভাইয়া 3 বছর আগে যখন এই বাসায় এসেছিলেন উনি, চেহারায় এক অন্যরকম স্নিগ্ধতা দেখেছিলাম। কেন জানি না তাকে বরাবরই ভয় করতো আমার অন্যান্য ভাই বোনদের চেয়ে। হয়তো উনি বাসায় কম আসতেন তাই। কখনো বাঁকা হেসে তাকিয়েছেন আমার দিকে, আবার কখনো বা কথা বলার চেষ্টা করেছেন আমার সাথে, কিন্তু আমি ভয়ে কথা বলতাম না, পালিয়ে চলতাম তার থেকে, তার চোখগুলো এড়িয়ে। কিন্তু আজকের পরিস্থিতি, কাল নাকি এই মানুষটার সাথেই আমার বিয়ে। চোখ দুটো লাল হয়ে আছে, চোখের নিচেও কালো দাগ, চেহারাতেও রয়েছে বিষণ্ণতা। চোয়াল রাগে শক্ত করে রেখেছেন উনি, কিন্তু অতিরিক্ত ফর্সা চেহারায় একরাশ রাগ কোনো অংশে লেগে থাকা ক্লান্তিকে ছাপিয়ে গেছে। অফ হোয়াইট শার্টটার বুকে বগলে ঘেমে ভিজে আছে কিছুটা, হাতা কোনোই অবধি ফোল্ড করে রেখেছেন। মানুষটা বেশ লম্বা বলে ঝুঁকে দাঁড়িয়ে আছে আমার দিকে, কপালের চুলগুলো নড়ছে তার। শুধু ভাইয়া দাঁতে দাঁত চেপে বললেন, কোন সাহসে তুই সারাদিন দরজা লাগিয়ে রেখেছিলি? চমকে উঠলাম আমি। এই মানুষটা এর আগেও কথা বলার চেষ্টা করেছে আমার সাথে, তুই করেই, কিন্তু আজকের কথায় কেন এত অধিকার বোধ তার? আমি শুধু নড়াচড়া করে নিজেকে ছাড়ানোর চেষ্টায় ছিলাম। ভয় পাই ওনাকে আমি। তার উপর এতটা কাছে দাঁড়িয়েছেন উনি যে দম বন্ধকর পরিস্থিতি হয়েছে আমার। উনি আমাকে ঝাঁকিয়ে বললেন, দরজা লাগিয়েছিলি কেন? কথা তো বলতেই দিচ্ছেন না উনি, মুখ আটকে রেখেছেন, আবার প্রশ্নও করে চলেছেন। শুধু নড়াচড়া করা ছাড়া আর কিছুই করার নেই আমার। উনি আরো কাছে এসে দাঁত কিরমিরিয়ে বললেন, কথা বল। এই রাস্তায় কিভাবে এসেছি আমি জানি, খবরদার আর একবার হবে না আমার। বল, দরজা লাগিয়েছিস কেন? অবাক হলাম আমি। আমার জন্য এতটা হাইপার হবার কি আছে ওনার? উনি এভাবে ঢাকা থেকে রাজশাহী এসেছেন কেন আমার জন্য? উফ, না, এসব ভাবাও মানায় না আমাকে। জানি না কোথা থেকে সাহসের সঞ্চার হলো আমার। তার হাত এক ঝটকায় মুখ থেকে সরিয়ে দিয়ে ধাক্কা লাগালাম তার বুকে। কিছুটা পিছিয়ে নিজেকে সামলে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলেন আমার দিকে। তার চাহনি দেখে ভয়ে কাঁপছি আমি, তবুও একটা শুকনো ঢোক গিলে বললাম, আমার ইচ্ছা। আপনি কোন সাহসে ছুঁয়েছেন আমাকে? রুমে ঢোকার সাহস হলো কি করে আপনার? শুধু ভাইয়ার চাউনির পরিবর্তন হলো, রাগী চেহারায় নমনীয়তা চলে এলো হঠাৎ। ধূপ করে বিছানায় পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে পড়লেন উনি। মাথার চুলগুলো টেনে পিছনে ঠেলে দিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিলেন। আমি শুধু চেয়ে দেখছি ওনার কাজগুলো, বোঝার চেষ্টা করছি এরপর কি করবেন উনি। চোখ খুলে মেঝের দিকে তাকিয়ে উনি বললেন, বাসা কি হচ্ছে বল। কি হয়েছে? আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, আপনারা সবাই মিলে খেলছেন আমাকে নিয়ে। তারা কথা ছাড়, রাইট নাও সোজাভাবে বল
বাসায় কে তোকে কি বলেছে? রাগ হলো আমার। লোকটা সব জেনেও এভাবে প্রশ্ন করছে কেন আমাকে? কিছুটা রাগ প্রকাশ করার প্রয়োজন আমারও আছে, নইলে শ্বাস আটকে মারা যাব আমি। বললাম, নাটক করছেন? জানেন না সেজু কাকু কি বলে চলেছেন? জানেন না আমার আব্বুকে তিনি অহেতুক ভয় দেখিয়ে কথা আদায় করিয়েছেন? জানেন না কাল আমার আর আপনার জীবনে বিয়ে নামক ছেড়ে খেলা করতে চলেছে? জানেন না আপনার মতো মানুষের সাথে জড়িয়ে কাল আমার জীবনটা নষ্ট হতে চলেছে? এতগুলো কথা একদমে বলে তার আঁতকে ওঠা রিয়াকশনটা দেখে নিজেও কিছুটা পিছিয়ে গেলাম। উনি এমনভাবে তাকালেন আমার দিকে যেন কিছুই জানেন না উনি। তারপর নিচ দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বললেন, যা ভেবেছিলাম তাই হলো। এটা আমাকে কান পেতে শোনার চেষ্টায় ছিলাম আমি। উনি নিচের দিক তাকিয়ে শান্ত গলায় বললেন, কাল তুই কবুল বলবি না? বিস্মিত না হয়ে পারলাম না আমি। আকাশ থেকে পড়ার সময় অবাক হওয়া যাকে বলে। কোনো কারণে আমার একটা ভ্রম ছিল। ভেবেছিলাম হয়তো উনি বিয়েটাতে রাজি আছেন। কেন ভেবেছিলাম তা আমি নিজেও জানি না, কিন্তু উনি তো আমাকে কবুল বলতে মানা করছেন। তার মানে উনি নিজেও চান না এই বিয়েটা হোক। শুধু ভাইয়া এবার আমার দিকে তাকিয়ে ধমকে বললেন, শুনিসনি কি বলেছি? তুই কাল কবুল বলবি না। বল বল যে ঠিক আছে, কবুল বলবো না আমি, বল। মাথা নিচু করে ধীর গলায় বললাম, বলার সুযোগ থাকলে আজই বলে দিতাম, কিন্তু আমি নিরুপায়। আব্বু অসুস্থ, ওনাকে এখন কোনো বিষয় নিয়ে। শুধু ভাইয়া তেড়ে এলেন আমার দিকে। হাত বাড়িয়েও তিনি নিজের মাথার চুলগুলো টানতে টানতে বললেন, যা হয়, যার যা হয় তাই হোক, তোকে বিয়ে করবো না আমি। এই বিয়ে হবে না কোনোভাবেই না। এবার আমি তার চোখে চোখ রেখে শক্ত গলায় বললাম, তাহলে কাকুকে বলছেন না কেন আপনি? আপনি কেন মানা করছেন না? বলে দিন না বিয়ে করবেন না, আপনারও ইচ্ছে পূরণ হবে আর আমিও বেঁচে যাব। শুদ্ধ ভাইয়া আবারও রাগ নিয়ে তাকালেন আমার দিকে। দুপায়ে এগোলেন উনি। আমি দম আটকে পিছিয়ে আবারও দরজায় লেগে গিয়েছি। রাগে ওনার কপালের রগগুলো দেখা যাচ্ছে। ওভাবে রেগে আঙুল উঁচিয়ে বললেন, আমি কিচ্ছু শুনতে চাই না, কান খুলে শুনে রাখ। তুই কাল বিয়ের আসরে থাকবি না, কোনো বিয়েতেই হবে না। শুধু ভাইয়া পায়ের কাছে বসে গেলাম আমি। পা ধরতে গেলেই উনি পিছিয়ে গেলেন। ভ্রুকুচকে তাকিয়ে আছেন আমার দিকে। চোখের জল আটকে না রেখে কাঁদতে কাঁদতে বললাম, প্লিজ শুদ্ধ ভাইয়া, আমি চাই না এই বিয়ে করতে। আমার সামনের স্বপ্ন পূরণের সময় বিয়েতে জড়াতে চাই না আমি এখন। আপনি মানুষটা কেমন তা জেনেও আপনার সাথে তো নয়ই। এটুকু দয়া করুন প্লিজ। কাকুকে বলুন এই বিয়েটা আটকাতে। আব্বুকে মানা করতে পারবো না আমি, উনি অসুস্থ। প্লিজ বিয়েটা আটকান প্লিজ। শুদ্ধ ভাইয়া মলিন দৃষ্টিতে তাকালেন আমার দিকে। বললেন, কান্না থামা। চোখ মুছে উঠে দাঁড়ালাম আমি। উনি বললেন, আমার মতো কাউকে জীবনে জড়াতে হবে না তোকে। তো পালিয়ে যা, না তো আজকের মধ্যে ছেলে জুটিয়ে তাকে বিয়ে করে নে। আমি সব রকমের সাহায্য করবো তোকে। রাগটা আবারও মাথা চাড়া দিয়ে উঠল আমার। এগুলো কোনোটাই আমার পক্ষে সম্ভব না। এগুলো করলেও আব্বু কষ্ট পাবেন। এই বিয়ে আটকানোর একমাত্র উপায় হচ্ছে কাকুর মানা করা। শুধু ভাইয়া নিজেও এটা বুঝতে পারছেন, তবুও এইসব বলছেন। জোরে শ্বাস ফেলতে ফেলতে বললাম, এগুলো কোনোটাই সম্ভব না আমার পক্ষে। কেন বুঝছেন না আপনি? আপনি কাকুকে বলুন না। যা পারবো না। কেন? তোকে বলবো না, বিয়েটা হবে না কাল। তুই বোবা হয়ে যা, যাতে কবুল বলতে না পারিস, নয়তো আঙুলে ব্যান্ডেজ কর যাতে রেজিস্ট্রিতে সাইন করতে না পারিস। যা করার কর, কিন্তু কাল বিয়েটা যেন না হয়। কালকে বিয়েটা যেন কোনোভাবে না হয়, বুঝেছিস? আব্বু মান সম্মানের বিষয়, নইলে উপায় থাকলে সুইসাইডই। কথা শেষ করার আগেই শুদ্ধ ভাইয়া গলা চেপে ধরলেন আমার মুখের উপর মুখ এনে বললেন, ডোন্ট ইউ ডিয়ার, আগুন লাগিয়ে দেব এই শাহনাজ মঞ্জিলে, শেষ করে দেব সব। শ্বাস আটকে আসছিল আমার। শুধু ভাই আমাকে ছেড়ে দিলেন। খুব খুব করে কাশি শুরু হয়ে গেছে। উনি পানির এক গ্লাস এগিয়ে দিলেন আমার দিকে আর কড়া গলায় বললেন, এটা শেষ কর, আর বিয়ে ভাঙার জন্য যে বিমানের চেয়েও দ্রুত মাথা চালা। কাল বিয়ে হবে না মানে হবে না, দ্যাটস ফাইনাল। সে দুটো লাইন উনি এতটাই জোরে বলেছেন যে আমি চমকে উঠলাম। কথাগুলো বলেই দরজা খুলে বেরিয়ে গেলেন উনি। জিনাতাবু ভিতরে আসার আগেই আবারও দরজা লাগিয়ে হু হু করে কান্না শুরু করে দিলাম আমি। এই তো ভাগ্য, যার সাথে বিয়ে সে মানুষটা কতটা খারাপ নিজ চোখে দেখে নিলাম 3 বছর পর। গায়ে হাত তুলেছে সে আমার। সে মানুষটা অবশ্য নিজেও চায় না বিয়েটা হোক। আমার পড়াশোনা, আমার স্বপ্ন, জীবনের কোন পথে এগোচ্ছি আমি। গাড়ি ব্রেক করতেই বর্তমানে ফিরলাম। কেউ একজন দরজা খুলে মিষ্টি আওয়াজে বলল, এসো ভাবি, বাইরে এসো।
নিজেকে স্বাভাবিক করে বেরিয়ে এলাম আমি। অনেকগুলো মানুষের বাসায়, কিছু চেনা মুখ, বেশিরভাগই অচেনা। হয়তো সেজমার বাবা বাড়ির লোকজন। সেজমা হুইল চেয়ার নিয়ে সামনেই। সেজ কাকু কাঁধ ধরে এগিয়ে আনলেন আমাকে। পাশ থেকে এক মহিলা বলল, কি গো নতুন বউ, সেজমা উর্ফ শাশুড়ি মাকে সালাম করো। এগিয়ে গিয়ে সেজমাকে সালাম দিলাম আমি। আরেকজন মহিলা বলল, ও মা, পায়ে হাত দিয়া সালাম করার দিনকাল কি চলে গেল নাকি? এই যুগের সম্মান প্রদর্শন বুঝি না বাপু। কিছু না বলে চুপ থাকলাম আমি। ওনারা ওনাদের মতো বলা বলিতে ব্যস্ত। সেজমা বলল, একমাত্র আল্লাহ তাআলার ব্যতীত আর কারোর সামনে মাথা নত করতে নেই। তোমরা ইসলামের মূল কথা ভুললেও আমার বৌমা ভোলেনি। আয় ইনসু, ভিতরে আয়। ওনারা চুপ হয়ে গেলেন। সেজ কাকু মুচকি হাসলেন শুধু। ওখানে আরো কিছু নিয়ম কানুন করা হলো, যার অবশ্য কিছুই টের পাইনি আমি। শুধু যা বলা হয়েছে চুপচাপ তা করে গিয়েছি। পাশে থেকে একটা মেয়ে আমাকে ধরে বলল, চলো ভাবি, ঘরে চলো। আমি হলাম তোমার ননদিনী, নিজের ননদ তো নেই তোমার। আমি শুদ্ধ ভাইয়ের মামাতো বোন, মাহিয়া, মাহি বলে সবাই। চলো, তোমাকে তোমার ঘরে পৌঁছে দিচ্ছি। ঘর? আমার ঘর? আদৌ কি কোনো ঘর? হ্যাঁ, শুধুই ঘর। এটা ইট পাথরে বানানো একটা ঘর, আর সে ঘরে একটা খারাপ মানুষের বসবাস। আজ থেকে ওখানেই থাকতে হবে আমাকে। এজন্য শুধুই ঘর এটা। সবটা ঠিক থাকলে হয়তো এটা সংসার হতো। সে ঘরে কি অপেক্ষা করছে আমার জন্য তা ভেবেই একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। আমার দুজন ফুপাতো ভাই, একটা চাচাতো ভাই, দুটা চাচাতো বোন সহ সেজমার বাবা বাড়ির বেশ কয়েকজন ছেলে মেয়ে আমাকে নিয়ে একটা ঘরের সামনে এসে দাঁড়ালো। চাচাতো বোন তাপসির দরজায় নক করে বলল, শুদ্ধ, দরজা খোলো, ইনসু ভেতরে যাবে, ওকে নিয়ে এসেছি আমরা। কোনো আওয়াজ নেই। এক বড় ভাই আবারও নক করলো দরজায়, বলল, দরজা খোল শুদ্ধ, নতুন বউ এভাবে বাইরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আমি আছি আমার দুনিয়ায়। নিচের দিক তাকিয়ে সবটা ভাবছিলাম, কি থেকে কি হয়ে গেল আমার। ওদের কথা কানেই যায়নি আমার। মাহি গলা উঁচিয়ে বলে উঠল, ইনসিয়া ভাবির মাথা ঘুরতেছে, কতটা দখল গেছে, ফ্রেশ হওয়া জরুরি। ওর দিকে তাকালাম আমি। এ কথা আমি একবারও বলিনি। ভেতর থেকে আওয়াজ এলো। সবাই শব্দহীন হেসে চলে গেল। মাহি একবার আমাকে জড়িয়ে ধরে দৌড় লাগালো। কিছু না বুঝে থম মেরে ওর চলে যাওয়াটা দেখছিলাম। হঠাৎ করেই দরজা খোলার শব্দে সামনে তাকানোর আগেই হ্যাচকাটানে শুদ্ধ ভাইয়া ভেতরে ঢুকিয়ে দুম করে দরজাটা লাগিয়ে দিলেন। ঘরটাতে চোখ বুলিয়ে দেখতেই আমার বুকটা ধক করে উঠল। বাসর ঘর নামক ফুলে সাজানো ঘরটা পুরো তছনছ হয়ে আছে। একগাদা সাদা ফুলের ঝোলা সহ লাল গোলাপের পাপড়ি বিছানো বেডশিটটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। শুভ্র দেয়ালে আটকানো রজনীগন্ধা স্টিকার গোলাপগুলোও যেন বাদ নেই। যত দূর হাতের ধরা ছোঁয়ার মধ্যে সবটুকুই ফ্লোরে পড়ে আছে। জানালার সাদা আর একদম হালকা গোলাপি রঙের রঙিন পর্দাটাও নিজের জায়গা ছেড়ে মাটিতে আঁচড়ে পড়েছে। টেবিলের উপরে এক সারি বই বাদে কলমদানি, একটা ফটো ফ্রেম উল্টে মাটিতে পড়ে আছে। পাশে ড্রেসিং টেবিলের আয়নার কাঁচটাও চূর্ণ বিচূর্ণ হয়ে রয়েছে। যেন এই ঘরে কোনো এক ঘূর্ণিঝড় সবে মাত্র তাণ্ডব চালিয়ে গেছে। রুমের মালিক যেন সব কিছুর জায়গা মাটিতে করে দিয়ে বেশ স্বস্তি পেয়েছেন। ঘরের সবটা দেখে শুদ্ধ ভাইয়ার রাগের পরিমাপ করতে অসুবিধা হলো না আমার। হয়তো আজ আমাকেও এমন কোনো ঝড়ের মুখোমুখি হতে হবে। হয়তো বলছি কেন, এমনটাই ঘটবে। উনি কবুল বলতে নিষেধ করেছিলেন আমাকে, কিন্তু বিয়েটা তো হয়ে গিয়েছে। আমাকে অবাক করে দিয়ে উনি পিছন থেকে বলে উঠলেন, হেরে খুঁজছে। পিছনে ফিরলাম আমি। চোখ মুখের অবস্থা মোটেও ভালো না তার। কেন শুনিস না? না, মাথা ব্যথা হচ্ছে না। তাকে একটা শ্বাস নিতে দেখলাম। পরের 2 সেকেন্ডে কি ঘটেছে তা আমি নিজেও জানি না। আমার পিঠটা দেয়ালে আটকানো। 2 হাতের কবজি ধরে দেয়ালে আটকে দিয়ে সামনের মানুষটা জোরে জোরে শ্বাস ফেলছে। সে যে রাগ নিবারণের চেষ্টা করছে তা আমি বেশ বুঝতে পারছি। হাতের কবজিতে শক্ত বাঁধনের দিকে তাকালাম। সেটা দেখে আরেক দফা হৃৎপিণ্ডটা তার কাজ ভুলে গিয়ে স্তব্ধ করে দিল আমাকে। আমার চোখ তার হাতের তালুর পিঠে আবদ্ধ। কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে ওখান থেকে। শুধু ভাইয়া হুঙ্কার ছেড়ে বলল, বিয়েটা কেন করলি তুই?
শ্বাস আমারও দ্রুত চলছে। ভয়ে কাঁপতে কাঁপতে তার চোখের দিকে তাকালাম। লাল বর্ণ হয়ে আছে তার নাক আর চোখগুলো। আরেকবার তার হাতের দিকে তাকিয়ে বললাম, আপনার হাত। উনি এক টানে পিছন থেকে ঘুরিয়ে এক হাত মুচড়ে ধরলেন আমার, আরেক হাত আগের মতোই তার মুষ্টিতে আবদ্ধ। আমার কানের কাছে মুখ নিয়ে শুদ্ধ ভাইয়া বললেন, ডাক্তার হোসনি তুই এখনো, কেয়ার দেখাতে আসবি না একদম। চলে যাসনি কেন বিয়ের ওখান থেকে? তুই বলেছিলাম না পালাতে। এবার আরো বেশি ব্যথা পাচ্ছি আমি। চোখ দিয়ে পানি ঝরতে লাগলো আমার। যে কান্নাটা বাবা বাসা ছেড়ে আসার সময় বেরোয়নি, তাই মানুষটার খারাপ ব্যবহারে বেরোতে লাগলো। ব্যথায় কুকড়ে উঠে বললাম, লাগছে আমার, প্লিজ ছাড়ুন। তৎক্ষণাৎ হাত ছেড়ে দিলেন শুদ্ধ ভাইয়া। কিছুটা পিছিয়ে হাত মুঠো করে বুকে চেপে ধরলাম আমি। চোখ দিয়ে পানি পড়ছে আমার। তাকে যেন কেউ অনুমতি দিয়েছে সবটা উজাড় করে কাঁদতে, কিন্তু আমি তো দেইনি। আমি তো জানতাম এই মানুষটা কেমন, সব জেনেই এই বাসায় এসেছি আমি। তাহলে এই বৃথা কান্না কি মানায় আমাকে? চোখ মুছে নিজেকে সামলানোর চেষ্টা করলাম। শুধু ভাইয়া কিছুটা সময় অপরাধীর মতো দাঁড়িয়ে থেকে ঠান্ডা গলায় বললেন, খুব লেগেছে। বলেছিলাম না তোকে বিয়ে না করতে? কেন কবুল বললি তুই? কেন নিজেকে আমার মতো একজনের সাথে জড়ালি? কেন কেন কেন? ওনার গলার আওয়াজে এবার কিছুটা সাহস হলো আমার। এভাবে ভয় পেয়ে থাকলে আজীবন তার পায়ের নিচে পড়ে থাকতে হবে আমাকে। কিন্তু আমি তো নিজের পায়ে দাঁড়াতে চাই, মাথা উঁচু করে বাঁচতে চাই। তাই সাহস করেই বললাম, এই কেন উত্তরটা আপনাকে আর কতবার দেবো বলতে পারেন? এবার যদি আমি বলি, আপনি কেন চুপচাপ ভদ্র ছেলের মতো কবুল বলেই উঠে আসলেন? কেন বিয়েটা না করে চলে যাননি আপনি? আমার আর তোর সিচুয়েশন এক না। এক না? ও হ্যাঁ, আসলেই এক না। আপনি যেখানে চান বাবার পয়সায় দুনিয়া জয় করতে, সেখানে আমি চেয়েছিলাম আমার বাবাকে ভালো দেখতে। সিচুয়েশনটা এক হয় কিভাবে বলেন তো? শুধু ভাইয়া এক পলক আমার দিকে তাকালেন, তারপর এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগলেন, যা দেখে আবারও ভয় হলো আমার। কিছু না পেয়ে রাগে টেবিলের সামনের চেয়ারটা লাথি মেরে টেনে গায়ের শিরোনাটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারলেন। ভয়টা আবারও বেড়ে গেছে আমার। এক পা দুপা করে পেছাতে পেছাতে কোনো এক ওয়ার্ডরোবের সাথে আটকে গেলাম। শুধু ভাইয়া আমার দিকে এগোতে গিয়েও আবার মাথা ধরে বেডে বসে গেলেন। নিচের দিকে মাথা করে আছেন উনি। মিনিট পাঁচেক রুমে পিন পতন নীরবতা, যা আমার ভয়কে আরো বাড়িয়ে দিচ্ছে। উনি কিছুক্ষণ পর ওভাবে থেকেই বললেন, বিয়েটাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। কেন জানি না ভেতরটা মোচড় দিয়ে উঠল আমার। বিয়ের এই পর্ব সত্যিই চাইনি আমি, তবে তার কথায় কেন এমন কেন লাগছে যেন সে নিজ হাতে আমার ভেতরটা টুকরো টুকরো করে কাটছে। নিজেকে বোঝালাম দুর্বল হওয়া চলবে না এর সামনে। আর এই লোকটা তো আমার যোগ্যই না, খুব খারাপ একটা লোক সে। এতদিন শুধু শুনতাম, এ দুদিন তো দেখেও নিয়েছি। এর সাথে থাকা অসম্ভব। তাই শক্ত গলাতেই বললাম, দুঃস্বপ্ন? হ্যাঁ, দুঃস্বপ্নই বটে, কিন্তু দুঃস্বপ্ন ভাবলে তো পিছু করবে। জীবন কুড়ে কুড়ে খাবে আমাকে এই ঘটনা। বাঁচবো কি করে আমি? কি করে থাকবো আপনার সাথে? আমি এটাকে মুছে ফেলতে চাই, চির মুক্তি চাই এটা থেকে। আই ওয়ান্ট ডিভোর্স। আপনার মতো কারোর সাথে থাকা আমার পক্ষে একদমই সম্ভব না। শুদ্ধ ভাইয়া রোবটের মতো মাথা তুলে তাকালেন আমার দিকে। চোখ জোড়া ছলছল করছে তার। কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন উনি। কিছু বলছিল তার ওই চোখ দুটো, কিন্তু আমি তো পড়তে চাই না তার চোখের ভাষা, তাই চোখ সরিয়ে নিলাম। উনি উঠে এগিয়ে আসলেন আমার দিকে। কাচুমাচু হয়ে যতটা সম্ভব গুটিয়ে দাঁড়ালাম আমি। উনি বললেন, পেয়ে যাবি। ওনার স্পষ্ট উত্তরে আবারও এক ঝোড়ো হাওয়া বয়ে গেল ভেতরটাতে। উনি আমার দিকে ঝুঁকে বললেন, আচ্ছা বলতো, কি কি জানিস তুই আমার ব্যাপারে? কিছু না। বল। আবারও ধমক। একটা শুকনো ঢোক গিলে বললাম, আপনি খুব খারাপ একটা মানুষ। উনি বিছানার দিকে চলে গেলেন। আমি একটা জোরে শ্বাস নিলাম, হাফ ছেড়ে বাঁচলাম যেন। শুধু ভাইয়া পায়ের উপর পা তুলে বিছানায় বসলেন। ডান হাতের আঙুল দেখতে দেখতে বললেন, আমি যে খারাপ মানুষ তা কি কি বৈশিষ্ট্যে বিচার করলি? গুনে গুনে সবটা বলবি, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। অ্যান্ড ট্রাস্ট মি, আমি কিন্তু রিয়েলি খুব খারাপ মানুষ। শ্বাস থেমে গেল আমার। এবার কি বলবো আমি? ওনার কাছে ওনাকে নিয়ে কি করে খারাপ কথা বলবো আমি? মাত্রাতিরিক্ত সাহস দেখিয়েছি, তা বেশ বুঝতে পারছি এখন। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বললাম, শুধু টপিকের বাইরে কথা বলবি তো? আমি খারাপ মানুষ? হ্যাঁ,
ভাবলেশহীনভাবে তার উত্তর, কিন্তু ভয়ে গলা শুকিয়ে গেছে আমার। উনি আবারও বললেন, বল। নিচ দিক তাকিয়ে ঘুমটার ওড়নার আঙুলে পেঁচাতে লাগলাম আমি। আমাকে চুপ করে থাকতে দেখে উনি চেঁচিয়ে বলে উঠলেন, বল কি জানিস আমাকে নিয়ে? লোকটা দাঁড়িয়ে গেছে, সাথে সাথে আমার গায়ের লোমগুলোও দাঁড়িয়ে গেছে। ধমক শুনে গড় গড় করে বলতে লাগলাম, আপনি পড়াশোনা শেষ করে কাকুর ব্যবসায় হেল্প করেন না, উল্টো কাকুর টাকা উড়ান, সিগারেট খান, ড্রিঙ্কস করেন, আরও আর আপনি জেলেও ছিলেন। কথাগুলো বলে শরীর ছেড়ে দিলাম আমি। আজ আর রক্ষে নেই আমার। ভয় পাওয়ার জন্য আর কি লাগে, কারণ বাঘের খাঁচায় ঢুকে তাকেই অভুক্ত বাঘ বলে গালি দেওয়ার মতোই কাহিনী বাঁধিয়েছি আমি। কিছু সময় পরও সে বাঘের গর্জন না শুনে মাথা উঁচু করে তাকিয়ে দেখি সে বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি কি বিরক্তির কিছু বললাম? আমাকে মাথা তুলতে দেখেই শুদ্ধ ভাইয়া বললেন, ব্যাস এটুকুই? চোখ বেশ অনেকটা প্রসারিত হলো আমার। এগুলো এটুকু ছিল? শুধু ভাই এগিয়ে আসলেন আমার দিকে। পিছিয়ে যাচ্ছিলাম আমি। উনি আমার নাকে পড়া নথ ধরে বললেন, এত সব গয়না কে দিয়েছে? খানিকটা অপ্রস্তুত হয়ে ভ্রু কুঁচকে তাকালাম তার দিকে। উনি নাকের নথ থেকে হাত সরিয়ে আমার হাত উঁচিয়ে তাতে থাকা চুড়িগুলো পরখ করতে করতে বললেন, সব সোনার? নিশ্চয়ই বাসা থেকে দিয়েছে। নিচের দিকে তাকিয়ে আস্তে করে বললাম, জানি না। তা জানবি কেন? খোল, খোলে সবগুলো এই বাসার গয়না, খোল। কথাগুলো বলেই উনি টানাটানি করে চুড়ি খোলা শুরু করে দিলেন। নীরব দর্শকের মতো দেখে যাচ্ছি আমি, আর অবাক হচ্ছি। শুদ্ধ ভাইয়া মাথার উপরে থাকা মুকুটের মতো গয়না সহ ওনার ঘোমটাটাও সরিয়ে দিলেন। বেশ লম্বা হওয়ায় আমার মাথার উপরিভাগ দেখে গয়না খোলা তার জন্য কোনো ব্যাপারই ছিল না, কিন্তু তার চেহারার ভাব বুঝতে আমাকেই মাথা উঁচু করে ঘাড় ব্যথা বানিয়ে তাকিয়ে দেখতে হলো। এভাবে কি দেখছিস? লেলিপুর কোথাকার, দেখিস নি জীবনে? মাথা নামিয়ে নিলাম আমি। গয়নাগুলো পাশের তাকে রেখে আমার পিছনে গিয়ে দাঁড়ালেন উনি। কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না আমার, কিন্তু ভয়টা কমেছে। সরে আসার জন্য পা বাড়াতেই গলার গয়না ফাঁসের মতো আটকে গেল গলায়। বুঝলাম পিছনের মানুষটা গয়নার সুতো ধরে রেখেছে। খুব করে কেসে সুতোয় ঢিল দিয়ে একটু পিছলাম। এক পাও নড়বি না। আদেশের নড়চড় হলে যে কপালে দুঃখ আছে সেটা বুঝলাম আমি। বিনা স্পর্শের সবগুলো গয়না গা থেকে খুলে দিলেন শুদ্ধ ভাইয়া। কোথা থেকে আনা একটা জামা সামনে ধরে বললেন, যা ফ্রেশ হয়ে চেঞ্জ করে আয়। এত ভালো ব্যবহার, এর পরের পরিণতি কি হবে আমার? চোখ বড় বড় করে তার দিকে তাকাতেই তার চোখ পাকানো দেখে নিজের চোখটা নামিয়ে নিলাম আমি। গুটি গুটি পায়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে বাইরে বেরোতেই উনি বললেন, এ বাসায় যতদিন আছিস তোর এইসব গোল জামা চুড়িদার এই সবই পরে থাকবে, হ্যাঁ? কারো কথায় খবরদার যদি শাড়ি পরেছিস তো। এ বাসায় যতদিন আছি, এই কথাটাও কোথায় যেন লাগলো আমার। মুখে কিছু না বলে ঘাড় নেড়ে সম্মতি জানালাম আমি। এতদিন শুনেছিস, আজ দেখে নে আমি আসলেই খারাপ লোক। কথাটা বলে পাশের এক ড্রয়ার থেকে কাচের বড় একটা বোতল নিয়ে ঠক ঠক করে খেতে শুরু করে দিলেন শুদ্ধ ভাইয়া। অবাক হয়ে শুধু দেখছি তাকে। লোকটা এমন কেন? কি প্রয়োজন আছে এসবের? উনি কোথা থেকে সিগারেটও বের করলেন, লাইটার দিয়ে জ্বালিয়ে ধোঁয়া উড়িয়ে আমার সামনেই খাওয়া শুরু করে দিলেন। শুদ্ধ ভাইয়া একবার সিগারেট মুখে পড়ছেন তো একবার বোতল, আর সাথে সাথে তিক্ত চেহারা করছেন, যেন কত বিদঘুটে স্বাদ এগুলোর। দুবার কাশিও হয়েছে তার। যদি এসবে অভ্যস্তই হন তবে এমন রিয়াক্টের কারণ কি তা বুঝলাম না আমি। আমার কাছ থেকে শুনেই বা এসব কেন খেতে লাগলেন উনি? কি দরকার আমার কাছে এটা প্রমাণ করার যে এসব করেন উনি? কি দরকার নিজেকে আমার সামনে আরও ছোট করার? সিগারেটের ধোঁয়ায় কাশি উঠে গেছে আমারও। ওনায় নাক মুখ চেপে ধরলাম আমি। শুধু ভাইয়া এক পলক আমার দিকে তাকিয়ে সিগারেটটা মাটিতে ফেলে পায়ে পিষে আবারও ড্রিঙ্ক করতে লাগলেন। বোতল শেষ করে টলতে টলতে বিছানায় উপর হয়ে শুয়ে পড়লেন। বিড়বিড় করে বললেন, আমি খারাপ লোক, খুব খারাপ লোক। কাছে আসলি না আমার। চলে যা আমার কাছ থেকে, চলে যা আমার জীবন থেকে। কেন নিজেকে নিজের সাথে এভাবে জড়িয়ে নিলি? কেন আমাকে এভাবে দূর? বাকিটা আর বলতে পারেননি উনি, ঘুমিয়ে গেছেন হয়তো। এই তো বিবাহিত জীবনের শুরু আমার। কোথায় চেয়েছিলাম জীবনটাকে নিজের মতো করে সাজাবো, সেখানে জড়িয়ে গেলাম ওনার মতো একজনের সাথে। নিজের ভাগ্যের উপর আরেকবার উপহাস করে বালিশ নিয়ে মেঝেতে ঘুমাবো বলে পা বাড়ালাম আমি। ঘুম কি আর হবে?
মেঝেতে শুয়ে শুয়ে অশ্রু বিসর্জনই দিব? নাটক ছাড়া কিছুই নাই জীবন, মানতেই হবে। শুধু ভাই হাত ধরে আটকে দিলেন আমাকে, বললেন, ঠিক বুঝেছিস, দূরে থাকবি আমার থেকে, আসবি না একদম কাছে। কথাটা বলে টেনে বিছানায় ফেলে দিলেন আমাকে। মাথার নিচের বালিশ কানের উপর দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লেন উনি। দূরে থাকবি বলে পাশে শোয়ানোর বিষয়টা আজব লাগলো আমার। অবশ্য মানুষটাই আজব, উঠে গেলে ঝামেলা করবে কি, এটা ভেবে যেই না নামার জন্য পাশ ফিরতে যাব, শুধু ভাইয়া বলে উঠলেন, নাটক না করে বিছানাতেই ঘুমা, তবে সোশ্যাল ডিস্টেন্স রেখে। দুটো কথার একটু এদিক ওদিক হলে। কথাটা পুরো শেষ করেননি উনি, কিন্তু আমি বুঝে নিয়েছি। এমন কেন উনি ধমকাবেন, আবার গলা নামিয়েও কথা বলবেন, দূরে থাকতে বলে নিজেই কাছে চলে আসবেন, কষ্ট দেবেন, পর মুহূর্তেই এক গাদার যত্ন দেখাতে চলে আসেন। এই সম্পর্কটার ভবিষ্যৎ কি? আর কি ডিভোর্স দিয়ে দিবেন উনি আমাকে? বলেই তো দিয়েছেন। কোথায় যাব আমি তারপর? শেহনাজ মঞ্জিলে তো নয়ই। তাহলে এত ভাবিস না ইনসু, তুই এখন মেডিকেল স্টুডেন্ট, হোস্টেলে চলে যাবি, কিন্তু ভর্তির ফর্মালিটিস তো এখনও শেষ হয়নি। আদৌ কি শেষ করতে পারবো? মেডিকেল প্রাঙ্গণে পা ফেলার সেই সৌভাগ্য কি আমার হবে? পুরনো একটা ডায়েরি হাতে নিয়ে বেলকনিতে বিন ব্যাগে বসে চন্দ্রবিলাসী মত্ত আয়ান চৌধুরী, শুভ্রর ব্যাচমেট, বেস্ট ফ্রেন্ড, আবার শুভ্রর বাবা আসাদুজ্জামান আসাদের ডানা। পরিবার বলতে শুধু মা আর ছোট বোন মুনিয়া। সারাদিন ব্যস্ত থাকলেও এই সময় একান্তই ওর। ডায়েরির পাতায় পাতায় শ্যামা পাখির সন্ধানে লেখা প্রতিটা কথার মাঝে প্রতিদিন ডুব দেয় সে। আজও তার ব্যতিক্রম হয়নি। আচমকায় দরজায় দুইবার নক। পরে রাগী স্বরে বলল, কে? স্যার, আমি অশোক। কি চাই? এই সময় বিরক্ত করার সাহস কি করে হলো তোমার? সরি স্যার, আসলে বিষয়টা ম্যামকে নিয়ে। আয়ান উঠে এসে দরজা খুলে দিল। আর যাই হোক, ওকে নিয়ে মজা করার সাহস পাবে না। নিজে সে মানুষটার কাছে যেতে পারেনি তো কি, লোক লাগিয়ে খবর নেবে সবসময়। বলল, কি হয়েছে? আসলে স্যার, হেয়ালি করো না অশোক। অশোক কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, ম্যামের আজ বিয়ে হয়ে গেছে। ঝুলিয়ে রাখার ডায়েরিটা শক্ত করে ধরল আয়ান। এভাবে এত বড় খবর শুনতে হবে তা ওর কল্পনাতেও ছিল না। খালি হাতে অশোকের কালো ছোটের কলার ধরে বলল, আই উইল কিল ইউ। স্যার প্লিজ স্যার, ছেড়ে দিন আমাকে। বিয়েটা একদম হুট করে হয়ে গেছে, আর একদম ঘরোয়াভাবে। সোহান মঞ্জিলে এর আগে কোনো বিয়ে এত স্তব্ধতা নিয়ে হয়নি, কেউ জানতেও পারেনি আমরা। স্যার, আই থিঙ্ক শুদ্ধ স্যার জেনে গেছে যে আপনি। আয়ান সর্বশক্তিতে আশিকের নাক বরাবর ঘুষি লাগিয়ে দিল। মুখ থুবড়ে আশিক মাটিতে গিয়ে পড়ল একদম। নাক দিয়ে গলগলিয়ে রক্ত বের হচ্ছে ওর। সেদিকে খেয়াল নেই ওর নিজেরও। আয়ানের চোখের রক্তিম রং দেখে নিজেরটা ভুলে গেছে ও। আয়ানের ঘরে থাকা কাচের সেন্টার টেবিলের ফুলদানিটা আগে মাটিতে ছুড়ল, তারপর লাথি মেরে টেবিলটা ভেঙে গুড়িয়ে দিল। রাগে ফুসে চেঁচিয়ে বলতে লাগলো, তুমি শুধু আমার হবে ইনসিয়া। এই আয়ানের শুদ্ধ যেভাবে কেড়ে নিয়েছে আমার প্রাপ্য, আমার প্রিয়জন, আমিও কেড়ে নেব ওর থেকে ওর সবটা। শেষ করে দেব ওকে, শেষ করে দেব। এটা আমি খুব ভালো মতোই জানি। বিয়েটা শুদ্ধ স্বেচ্ছায় করিনি, মেনে নেয়নি ও তোমাকে। আজ না হয় কাল দূরে সরিয়ে দেবে ও তোমাকে। আর ঠিক তখনই তুমি আমার হবে, কারণ তুমিও চাওনি এই বিয়েটা হোক, চাইতে পারোই না। আর 5টা ফ্যামিলির মেম্বারদের মতো তোমার মনে শুদ্ধের জন্য যে ঘৃণার বিষাক্ত প্রবাহ বইছে, তা অমৃত হতে দেব না আমি। শেহনাজ মঞ্জিলে যাইনি তো কি হয়েছে? আজাদ পেনশনে তো যেতেই পারি। শুদ্ধ, ইটস মাই টাইম। তোর আরেকটার ধ্বংসের জন্য তৈরি হ। আসছি আমি ইনসিয়া। গেট রেডি টু বি মাইন, অনলি মাইন। ভোরের আলো ফুটেছে তা বেশ টের পাচ্ছি। কপালে কারো উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে, তা উপেক্ষা করতে হাতের মুঠোতে থাকা কিছু একটা আরো জোরে আঁকড়ে ধরে মুখটা এগিয়ে নিলাম আরো সামনে। নাকের ডগায় লোমশ কিছু স্পর্শে হাঁচি আসতেই একটু সরে গেলাম। নাকটা ডোলে চোখ খুলতেই শুধু ভাইয়া প্রায় উদম শরীরটা চোখে পড়লো আমার। সাদা গেঞ্জিটার বুকের কাছটায় কয়েকটা লোম উকি দিচ্ছে। হাতের দিকে তাকিয়ে দেখলাম মুঠোতে তার চিকন স্লিভসের গলার দিকটা খামছে ধরে রেখেছি আমি। তো
তড়িঘড়ি করে হাত ছাড়িয়ে পিছিয়ে গেলাম। ভাগ্যিস ঘুমটা আমার আগে ভেঙেছে। উঠে বসে মাথা চেপে ধরে আগের রাতের ঘটনা মনে করার চেষ্টা করলাম। একটা দীর্ঘশ্বাস ছেড়ে পাশের মানুষটার দিকে তাকালাম আবারও। কেমন যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখার ইচ্ছে হলো তাকে। শুদ্ধ ভাইয়া বেঘরে ঘুমোচ্ছেন। গালের খোঁচা খোঁচা দাড়িগুলো একটু বেশি এলোমেলো হয়ে গেছে। ঘন ভ্রুজোড়া নির্লিপ্ত ভাবে থেকে থেকেই আবার কুঁচকে যাচ্ছে কিছুক্ষণ পরপরই। চোখ পিটপিট করছেন উনি। কপালের চুলগুলো অগোছালো ভাবে কেউ কেউ কপালেই, আবার কেউ বাড়াবাড়ি করতে তার চোখে পড়ছে। তার বিরক্তির চেহারা বা রাগ কোনোটাই তো সহ্য করতে হয় না এদের, তাই তো সাহসটা এত বেশি। হাত এগিয়ে দিয়ে চুলগুলো সরিয়ে দিতে গিয়েও আবার থেমে গেলাম। বেলকনির দিকে তাকিয়ে দেখি সেখানে কোনো এক অচেনা পাখি বসে, একদম কালো পালকের। ঘড়ির দিকে তাকিয়ে বুঝলাম খুব একটা বেলা হয়নি। পুরো ঘরের দিকে তাকিয়ে মাথা ঘুরে উঠল আমার। রাতে যা দেখেছিলাম তা আরও স্পষ্ট। ঘরটা আরও ভয়ানক লাগছে এখন, কোনো উথাল পাথালের ধ্বংসাবশেষের মতো দেখাচ্ছে। ধীরে ধীরে বিছানা থেকে নেমে টুকটুক করে এটা ওটা গোছাতে লাগলাম আমি। এই ঘরেই থাকতে হবে আমাকে যতদিন এ বাসায় আছি আমি। সেজো মা সেজো কাকুর আদেশ মানতে বাধ্য আমি। ঘর গোছাতে গোছাতে আর চোখে শুদ্ধ ভাইয়াকেও দেখছিলাম আমি। লোকটা উপর হয়ে ঘুমাতে মনে হয় বেশি পছন্দ করে, বাচ্চাদের মতো। তাকে এই মুহূর্তে তেমনই লাগছে দেখতে, একদম শিশুসুলভ, নিষ্পাপ। কে বলবে উনি এরকম? কথাটা ভেবে আনমনের নিচের ফুলগুলো জড়ো করছিলাম আমি। হঠাৎই কিছু একটা পায়ে ফুটলো আমার। আহ করে শব্দ করেই মুখটা চেপে ধরলাম আমি। উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করলাম লোকটা জেগে গেল কিনা। না, উনি জেগে যাননি। পা এগিয়ে দেখি কাঁচের টুকরো। পাশে থাকা ড্রেসিং টেবিলের ভাঙা আয়নার কথাটা মনে পড়লো আমার। সাথে সাথেই শুদ্ধ ভাইয়ের হাতের কথাও মনে পড়লো। তার দিকে আরেক নজর তাকিয়ে দেখলাম হাত মাথার নিচে দিয়ে ঘুমোচ্ছেন উনি, যেন কিছুই হয়নি সে হাতে। এই ঘরে কি ফার্স্ট এড বক্স থাকবে? সম্ভাবনা কতটুকু? তবুও কাটা পা চেপে ধরে খোঁড়াতে খোঁড়াতে খুঁজতে লাগলাম আমি। সৌভাগ্যবশত পেয়েও গেলাম। ওটা হাতে নিয়ে বিছানায় গিয়ে বসলাম। এখন কথা হলো, ওষুধটা লাগাবো কি করে তার হাতে? যদি জেগে যায় সে, তাহলে তো আবার চেঁচামেচি শুরু করবে। তাই বলে কি কাটা হাত নিয়ে থাকবে নাকি? না, যা হয় হবে, আগে ওষুধ তো লাগাই। যেমন ভাবা তেমনই কাজ। টেনে টুনে তার হাতটা বের করলাম আমি। রাতের ব্যবধানে রক্ত পড়াটা না থাকলেও খুব বাজেভাবে জখম হয়ে আছে হাতটা। ঔষধ লাগাতেই শুদ্ধ ভাইয়া বড় বড় করে চোখ মেলে তাকালেন। লাফিয়ে নেমে গিয়ে বললাম, আমি কিছু করিনি তো। উনি কিছু না বলে আমার দিকেই পাশ ফিরে চোখ বন্ধ করে শুয়ে পড়লেন আবারও। ঘুমের মধ্যেই আছে নাকি? পরক করতে হাতটা এগিয়ে ধীরে ধীরে ব্যান্ডেজটা বেঁধে দিলাম আমি। উঠেননি উনি। এত বড় অপারেশন সাকসেসফুল করায় গর্ব হলো নিজের উপর আমার। তারপর কাঁচের টুকরো সহ মেঝেতে পড়ে থাকা সবগুলো ফুল জড়ো করে যত দূর সম্ভব গুছিয়ে নিলাম ঘরটাকে। এবার শ্বাস নেওয়া যাবে এই ঘরে। সোফায় বসে পায়ের যেখানে কাঁচ ফুটেছে সবে হাত লাগিয়েছি সেখানে। সাথে সাথেই কেউ একজন দরজায় নক করলো। চেঁচিয়ে বলল, এনসিয়া ভাবি নিচে এসো, নাকি দেরি হবে আরো? মাহি এত জোরে দরজা ধাক্কিয়েছে আর চেঁচিয়েছে যে শুদ্ধ ভাইয়া চমকে উঠে বসে পড়েছেন, আর আমি দম মেরে বসে আছি। এই লোকটা এখন তার হাতে ব্যান্ডেজ দেখবে আর আমাকে ঝাড়বে। শুদ্ধ ভাইয়া সারা ঘরে একবার চোখ বুলিয়ে দৌড়ে উঠে এসে আমার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে গেলেন। ওনার হাঁটুর উপর আমার পা নিয়ে হন্তদন্ত হয়ে বললেন, রক্ত কেন, কি হয়েছে? চুপ করে ওনার চিন্তাটা দেখে চলেছি আমি। আমাকে নিয়ে এভাবে টেস্ট উনি? দুফোঁটা রক্ত দেখে কেমন করছেন? কথা বলছিস না কেন? কি হয়েছে? কি বাঁধিয়েছিস আবার? ও ও ও কিছু না আসলে। ঠাঁটি এক চরমালে সব আসলে বেরিয়ে যাবে। তোর নিজের ক্ষতি করতে যাচ্ছিলিস তুই? উনি পাশের আগে ফার্স্ট এড বক্স হাতে নিয়ে ওষুধ লাগাতে লাগলেন আমার পায়ে। এতটুকু কেটে গেছে মাত্র, না আছে ব্যথা না বেশি রক্ত পড়েছে। এতটা সময় ব্যবধানে তো শুকিয়েও গেছে। সেই কাটা জায়গা দেখে এভাবেই রিয়েক্ট করছেন উনি। ওষুধ লাগানো শেষে পায়ে ফু দিয়ে সেখানটা স্যালোটেপ লাগিয়ে দিলেন উনি। ফ্যাল ফেল করে তাকিয়ে আছি তার দিকে। বাইরে থেকে আবারও আওয়াজ এলো, এনসিয়া ভাবি নিচে এসো, নাকি দেরি হবে আরো?
ধ্যান ভেঙে বাস্তবে ফিরলাম আমি। পাটা কোথায় সেই হুঁশ আসতেই তা সরিয়ে নিতে উদ্যত হলাম। শুধু ভাইয়া আরো শক্তিতে পা ধরে রাখতে যাচ্ছিলেন আমার, কিন্তু ব্যথায় কুকড়ে উঠলেন। হয়তো হাতের ব্যান্ডেজে টান পড়েছে। আমাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন উনি, নিজের হাতটাও খেয়াল করেননি এতক্ষণ। সেটা দেখেই কটমটে চোখে তাকালেন আমার দিকে, গলা উঁচিয়ে বললেন, মাই তুই যা, নিচে গিয়ে বল তোর ইনসিয়া ভাবির দেরি হবে। ওপাশ থেকে আর কোনো আওয়াজ এলো না। মানে মাহি চলে গেছে। নিচে গিয়ে কি সত্যি এটাই বলবে ও? কি ভাববে সবাই? দরজা থেকে চোখ সরিয়ে শুধু ভাইয়ার দিকে তাকাতেই মনে পড়লো মাহিকে কেন চলে যেতে বললেন উনি। এবার শুরু হলো আরেক ভয়। দাঁতে দাঁত চেপে উনি বললেন, তোকে বলেছিলাম কে আর দেখাবি না আমাকে। আমি তো। ভুল করবি আর তোতলাবি। কথাটা বলে উনি হাতের ব্যান্ডেজ খুলতে যাচ্ছিলেন। ব্যস্ত হয়ে বললাম, খুলবেন না প্লিজ, রক্ত। শুধু ভাইয়া ভ্রুকুচকে তাকালেন আমার দিকে, রাগের সুরেই বললেন, বলেছি আমাকে নিয়ে না ভাবতে। উনি আবারও ব্যান্ডেজ খুলতে লাগলেন। বিড়বিড় করে বললাম, তাহলে আমিও স্যালোটেপ খুলে ফেলবো। কি বললি তুই? স্যালোটেপ খুলবো আমি। একটু বেশি কথা বলছিস মনে হচ্ছে। আপনার কি মনে হয় তা আমি কি করে বলবো? সেন্টার টেবিলে হাতের পাশে থাকা টিস্যু বক্সটা কনুই দিয়ে রাগে ঠেলে সরিয়ে দিলেন উনি। আমার পা আস্তে নামিয়ে শুধু ভাইয়া উঠে ওয়াশরুমে চলে গেলেন। বসে থেকেই জোরে আওয়াজ করে বললাম, ভেজাবেন না বাম হাত। কোনো উত্তর আসেনি। একটা শ্বাস ফেলে দরজা খুলে রুমের বাইরে বেরিয়ে এলাম আমি। নিচে এসে দেখি সেজমা হুইল চেয়ারে বসে সোফায় বসা দুটো মহিলার সাথে কথা বলছেন, আর কাজিনগুলো ডাইনিং টেবিলে বসে টুকটাক কথা বলছে। আমাকে আসতে দেখেই মাহি বলল, এই তো ইনসিয়া ভাবি এসে গেছে। সবার দৃষ্টি আমার দিকে। চোখ নামিয়ে এগিয়ে গেলাম সেজমার দিকে। সেজমা বলল, ইনসু, কোনো সমস্যা হচ্ছে তোর মা? ঘাড় নাড়িয়ে না বোঝালাম আমি। সেজ কাকু পাশে বসেই চা খাচ্ছিলেন। বললেন, শুদ্ধ কোথায়? রুমেই আছেন। মাহি আর তাপসি আপু এগিয়ে আসলো। মাহি বলল, চলো ইনসিয়া ভাবি খাবে, চলো। বাকি সবাই? সবাই খেয়ে নিয়েছে। আর চোখে উপরে তাকিয়ে বললাম, সবাই? তাপসি আপু বুকে হাত গুজে বলল, সবাইকে বলতে কাকে বোঝাচ্ছ বলো তো ইনসিয়া? কাকে আবার? অবশ্যই মাহি আসছি আমি, ফিরতে লেট হবে। মাহির কথা শেষের আগেই শুধু ভাইয়া সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাগুলো বললেন। এই গরমে ওভাবে জ্যাকেট কেন পরেছেন লোকটা? মানুষটা ভিন গ্রহের প্রাণী হবে হয়তো। উপস্থিত সবাই কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে। শুধু বেরোনোর সময় কাউকে বলে বেরো না। আজকে তবে বলছে কেন? তাপসি আপু বলল, মাহিকে কেন বলছিস? শুদ্ধ বউ আছে এখন তোর, তাকে বলে যা। শুধু ভাইয়া এক নজরে তাকালেন আমার দিকে। সেজ কাকু বললেন, কোথায় যাচ্ছ তুমি শুদ্ধ? তার কৈফিয়ত কি 3 বছরে দিয়েছি আপনাকে মিস্টার আজাদ? নিজের বাবাকে নাম ধরে সম্বোধন করতে এতটুকু গলা কাঁপলো না তার? কেন? আমার আব্বু তো আমার উপর এত বড় একটা জিনিস চাপিয়ে দিল। অভিমানে হয়তো ও বাসায়ও যাবো না আমি, কিন্তু তাই বলে তাদের প্রতি ভালোবাসা তো কমেনি এতটুকু। উল্টো তাদের ছেড়ে আছি ভাবতেই ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে আমার। সেজ কাকু বললেন, সময় বদলেছে শুদ্ধ। সাথে আপনার প্রতি আমার ধারণাও। ঠকিয়েছেন আপনি আমাকে। বাবা ছেলের কোনো কথাই বুঝলাম না আমি। সেজ কাকু বললেন, আমাকে না বললো একজন মানুষের দায়িত্ব এখন তোমার, তার কথা ভুলে যেও না অন্ত। উনি নিজের মতো হাঁটা লাগলেন। সেজমা বলল, খেয়ে যা শুদ্ধ। ক্ষুধা নেই। দরজা খুলে বেরিয়েই যাবে, তখনই মাহি পেছন থেকে বলল, ইনসিয়া ভাবি ভেবে দেখো, কতদিন এইভাবে না খেয়ে থাকবে তুমি? মাহির কথায় ওর দিকে অবাক চোখে তাকালেও শুধু ভাইয়ার চোয়াল শক্ত করে রাখার চেহারা চোখ এড়ায়নি আমার। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে এসে বললেন, ব্রেকফাস্ট করিসনি তো এখনো? চারপাশে চোখ বুলিয়ে সবার ঠোঁট টিপে নিঃশব্দে হাসা দেখলাম আমি। এই মানুষটা নিজের বাবা মার সাথে অমন ব্যবহার করে আমার সাথে ওভাবে কথা বলছে, যে আমাকে আগেই বলে দিয়েছে দূরে থাকবি, চাইনি বিয়েটা হোক। বহুরূপী নাকি লোকটা? কি হলো বল, খাসনি তুই কিছু? মাথার ডানে বামে নাড়লাম আমি। পাশের এক মহিলা হেসেই বললেন, বাব্বা শুদ্ধ, এ তো দেখছি প্রথম দিনই মায়ের চেয়ে বউয়ের প্রতি বেশি দরদ। জাদু জানে নাকি ইনসিয়া? শুধু ভাই হাত মুঠো করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। ওনার কথায় জবাব দিবেন হয়তো, কিন্তু কি জবাব দিবেন উনি? কি জবাব আছে ওনার কাছে? বাকিরা সবাই বেশ থমথমে হয়ে আছে দেখলাম। মাহি বলল, জানো তো আম্মু, কাল দেখলে না, চুপ থেকেও তোমাদের যোগ্য জবাব দিয়ে চুপ করে দিছিল ইনসিয়া ভাবি। শিয়া উঠ।
সিয়া নামটা শুনে আঁতকে উঠলাম আমি। এটা কি আমার জন্য ছিল? সন্দেহান চোখে শুদ্ধ ভাইয়ার দিকে তাকালে উনি আবারও বললেন। এখান থেকে উঠছিয়া। আমি দাঁড়িয়ে গেলাম। উনি আমার হাত টানতে টানতে ডাইনিংয়ে নিয়ে বসিয়ে দিলেন আমাকে। ওখানে 3-4 জন বসে যারা ছিল তারা আড্ডা ছেড়ে আমার দিকে তাকালো। আমাকে বসিয়ে শুদ্ধ ভাইয়া হাত ছাড়লেন। আসমা খালা, হালকা ঝাল দিয়ে কিছু বানিয়ে আনো তো। বরাবরই ঝাল কম খাই আমি, তবে সেটা তো শুদ্ধ ভাইয়া জানার কথা না। কার জন্য খাবার আনতে বললেন উনি? এক মধ্যবয়স্ক মহিলা এসে প্লেটে খাবার দিয়ে গেলেন। উনি প্লেটটা এগিয়ে দিয়ে বললেন, শেষ কর। বিস্ময়ের সীমা পার করে বারবার নতুন সীমা আছি আমি, আর প্রতিবারই উনি সেই সীমাটাও পার করতে বাধ্য করছেন আমাকে। ধমকে বললেন, খাবারটা খেয়ে নিসিয়া। আপনি? বলেছি না পতিব্রতা হতে হবে না তোকে। কানে যায় না নাকি মাথায় ঢুকে না? মুখ ছোট করে খাবার প্লেটের দিকে তাকালাম আমি। শুধু ভাইয়া তার দিকে প্লেটটা টেনে ভাত মাখিয়ে আমার মুখের সামনে লোকমা উঠিয়ে বললেন, হা কর। আমি বাসার সবার দিকে তাকালাম। সবার দৃষ্টি আমাদের দিকেই স্থির। সেজমা মাথা নেড়ে খেয়ে নিতে ইশারা করলো আমাকে। মুখে নিলাম খাবার। মাহি উৎফুল্ল কণ্ঠে বলল, ইনসিয়া ভাবি, জিনাত আপু আসছে আজই, আর তোমাদের বৌবাতের রিসেপশন। খাবার চিবানো থেমে গেল আমার। শুধু ভাইয়া তীক্ষ্ণ চোখে তাকালেন মাহির দিকে। ও চুপ মেরে গেল তখনই। উনি পানি এগিয়ে দিয়ে বললেন, ওষুধ খেয়ে নিসিয়া। তাপসি আপু বলল, ও মা, ওষুধ কেন? কি হয়েছে তোমার ইনসিয়া? ও কিছু না বউ, পায়ে কাজ বিঁধেছিল। শুধু ভাইয়ার কথায় সেজমা এগিয়ে আসতে আসতে বলল, কিভাবে? কিসের কাজ? এ মা, শুদ্ধ ভাইয়া তোমার বাহাতে ব্যান্ডেজ কেন? মাহির কথায় কিছু না বলে শুধু ভাইয়া সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। বললেন, মাহি, সিয়াকে পেইন কিলার দিয়ে দিস। সেলোটেপটা যেন না খোলেও। বাসে কেউ আসলে বলিস আমি সন্ধ্যায় ফিরবো, তখন দেখা করতে। কথা শেষ করে হন হন করে বেরিয়ে গেলেন উনি। এটুকু কাটাতে যে পেইন কিলার খেতে হয় তা কোনো চিকিৎসা শাস্ত্রে আছে বলে তো মনে হয় না আমার। সেজমার দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দেখলাম আমি, শান্তির। একই অবস্থা সেজ কাকু সহ বাকি সবার চেহারার। সেজমা বলল, শুদ্ধ হাতে তুই ব্যান্ডেজ করেছিস? মাথার উপরে নিচে নাড়ালাম আমি। তার মুখের হাসি আরও প্রসারিত হলো, কারণ বোধগম্য হলো না আমার। চুপচাপ খাবার শেষ করে ভাই বোনগুলোর আড্ডার দিকে কর্ণপাত করলাম আমি। ছেলে কখন ফিরবে শেষ হদিস পেয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলেন মিসেস আজাদ। হুইল চেয়ার ঠেলে স্বামীর মুখে একই হাসি দেখে চোখ বেয়ে সবার অগোচরে দুফোঁটা সুখের বর্ষণ বেরিয়ে এলো তার। হসপিটালের কেবিনের সাদা পর্দার পিছনে জানালায় সকালের বাঁকা রোদ পড়েছে। সেদিকেই এক ধ্যানে তাকিয়ে বেডে শুয়ে আছে মুনিয়া। আয়ান তার হাত মুঠো করে পাশে বসে আছে। কিছুক্ষণ আগে এসে নার্স একবার শাসিয়ে গেছে ওকে, যেন মুনিয়াকে কোনো বিষয় নিয়ে এতটুকু উত্তেজিত না করে আয়ান। মুনিয়ার চোখ স্থির। আয়ান বলল, মন খাবি না? মুনিয়া চুপ। খাওয়া বা কথা বলার ইচ্ছে নেই ওর। ইচ্ছে থাকলেও কথা বলতে পারবে না ও। 3 বছর আগে ওই ভয়ানক রাতে ওই মানুষরূপী পশুগুলো ওর সম্মানের সাথে সাথে কথা বলার শক্তিটাও নিয়ে গেছে। 3 বছর কেটে গেছে নিজের বাসা ছাড়া। মা ভাইকে ছেড়ে পড়ে আছে এই হসপিটালের 4 দেয়ালে। আয়ান স্বেচ্ছায় রেখেছে ওকে এভাবে। বোনের হাত ছেড়ে গালে এক হাত রেখে বলল, মন, মা নিজের হাতে তোর জন্য পাটিসাপটা বানিয়েছে, খেয়ে নে না বোন। মুনিয়ার চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়তে লাগলো। মায়ের হাতের রান্না তো কতই খেলো সে, কিন্তু মায়ের হাতে যে শেষ কবে খেয়েছে মনে নেই ওর। আয়ান কখনো আনেনি ওর মাকে হসপিটালে। মায়ের মন দুর্বল হয়ে গেলে বারবার আসতে চাইবে, হয়তো লুকিয়ে লুকিয়েও আসবে যদি কারো চোখে পড়ে। এজন্যই মাকেও আনেনি ও এখানে। মুনিয়ার চোখের পানি আয়ানের মনের আগুনকে জ্বালিয়ে দিল আবারও। হাত দিয়ে চোখ জোড়া মুছে দিয়ে বলল, শুদ্ধকে ছাড়িনি আমি মন, কোনোদিন ক্ষমা করব না ওকে আমি। ইনসিয়াকেও কেড়ে নেব ওর কাছ থেকে আমি। আপনজন হারানোর যন্ত্রণায় দিশেহারা করে দেব ওকে। আজ যাব আমি আজাদ ম্যানশনে শুদ্ধের বিবাহিত জীবনের জন্য নতুন উপহার নিয়ে। যে উপহারের বদলতে ইনসিয়াকে হারাতে শুরু করবে ও। মজার বিষয় কি জানিস তো মন, এই উপহার শুদ্ধ নিজের হাতে সাজিয়েছে।
কিন্তু সেটা গুটি হিসেবে আমি ব্যবহার করব। আমি মুনিয়া ছটফট করতে লাগলো, যেন ওর বিছানায় কেউ জ্বলন্ত কয়লা ফেলে গেছে। আয়ান উঠে দাঁড়িয়ে মুনিয়াকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে শান্ত হতে বলছে। এক নার্স কোলাহল শুনে দৌড়ে ভিতরে এসে আবারও ছুটে চলে গেল। দুজন ওয়ার্ড বয় এসে এক প্রকার ঝাঁকিয়ে ঝাপটে ধরে আয়ানকে রুম থেকে বাইরে বের করে নিয়ে গেল। নার্সটা কেবিনের দরজা লাগিয়ে দিল সাথে সাথে। আয়ান দরজার কাচের অংশটুকু দিয়ে বোনের অস্থির দেহে জোর করে নার্সকে ইঞ্জেকশন পুশ করতে দেখলো। মুহূর্তেই শান্ত হয়ে ঘুমিয়ে গেল মুনিয়া। আর শুদ্ধের প্রতি তীব্র ঘৃণায় হাত মুঠো হয়ে আসলো আয়ানের। ভেতরে জ্বলতে থাকা লেলিহান আগুন যেন বেরিয়ে এসে ঝলসে দেবে সবটা। সে আগুনের শিখা যেন বলে চলছে, তোকে শাস্তি পেতেই হবে শুদ্ধ। আমি দেবো তোকে শাস্তি। আমার আদালতে তোর সর্বস্ব কেড়ে নেওয়ার রায় হয়ে গেছে। বাবা মা তো ছেড়েই দিয়েছিস। যদি ভুলেও ভেবে থাকিস ইনসিয়াকে আঁকড়ে ধরে বাঁচবি, সেটাও ভুল প্রমাণ করে দেব আমি। এই আয়ানের যেমন ইনসিয়াকে চাই, তেমন তোকে তোর প্রাপ্য সাজা দেওয়াও চাই। কোনোভাবেই তোর নিস্তার নেই শুদ্ধ। কোনটাতেই তোকে ছাড় দেব না আমি। নিজেকে যতটা সম্ভব শক্ত রাখার চেষ্টায় আছি। সামনে মানুষটাকে ফিরিয়ে দেয়া কোনো এক সময় অসম্ভব ভাবতাম আমি, কিন্তু আজ তাকে ফিরিয়েই দেব আমি। হ্যাঁ, ফিরিয়ে দেব তাকে। কাছে আসতেই দেব না, কাউকে আমার কাছে আসতে দেব না। কেউ বোঝেনি আমাকে, শুধুমাত্র তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে বেছে নিয়েছে আমাকে। তুই আমার সাথেও কথা বলবি না ইনসু? বেলকনির ফ্লোরে পানির বোতলটা রেখে হাত দুটো মুঠ করে দাঁড়িয়ে রইলাম চুপচাপ। সকালে রুমে এসে এই বেলকনির মৃতপ্রায় গাছগুলোই আগে চোখে পড়েছিল আমার। পানির অভাবে সবগুলো গাছ শুকিয়ে যাচ্ছে। জিনাত আপু এগিয়ে এসে আমার কপালের সামনে এক গোছা চুলের টান মেরে বলল, এখন তুইও এমন করবি? সবাইকে তোর হয়ে কথা বলতে গিয়ে নানু বাসার সবার চোখের বালি হয়ে গেছি আমি, বিশেষত দুই মামার। বাকিরা সবাই মনে মনে হয়তো সাপোর্ট করে আমাকে, করলেও মুখে কিছু বলার সাহস করেনি। যাচ্ছি আমি, না বাসায় যাব না শেহনাজ মঞ্জিল। হারিয়ে যাব আমি, কাউকে লাগবে না আমার। তুই না তো কেউ না। জিনাত আপু বাইরের দিকে পা বাড়াচ্ছিলেন। আর থাকতে পারিনি আমি। জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আমি জানতাম আর কেউ বলুক না বলুক, জিনাত আপু ঠিকই বলেছে বিয়েটা না হওয়া নিয়ে। জিনাত আপু আমাকে ছেড়ে চোখ মুছিয়ে দিয়ে বললেন, কাঁদিস না ইনসু, কাঁদিস না। জিনাত আপু, আব্বু। শান্ত হো ইনসু, একটু শান্ত হো। জিনাত আপু আমাকে ধরে রুমে এনে বিছানায় বসিয়ে দিল। ওকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কেঁদে একটু হালকা লাগলো ভেতরটাতে। জিনাত আপু আমার চুলে টান মেরে বলল, কি রে বুচি, কেঁদে কেঁদে ডাক আরো বোঝা হয়ে যাচ্ছে তো তোর। এবার তো থাম। চোখ মুছে গাল ফুলিয়ে তাকালাম ওর দিকে। ও হেসে বলল, তোকে বুচি বললে তোর কান্না থেমে যায়। আই থিঙ্ক নামটা তোর খুব পছন্দ, কি বলিস? অন্যদিকে মুখ করলাম। জিনাত আপু জড়িয়ে ধরে বলল, হয়েছে হয়েছে, বাচ্চা মেয়ে খালি রাগ করবে। বোঝো তুমি, পচাচ্ছ কেন তবে? আচ্ছা সরি। এই ইনসু, শুদ্ধ কোথায় রে? বলে গেছে তোকে? না। ওহ, কাল রাতে কিছু বলেছে ও তোকে? আই মিন কষ্ট দিয়ে কোনো কথা বলেছে তোকে? কষ্ট দিয়েছে, কড়া কথা শুনিয়েছে বিয়েটা করেছি বলে, কিন্তু আমিও কি বলিনি তার থেকে দূরে সরে যাওয়ার কথা? ওনার এতটুকু কষ্ট লেগেছিল কি তাতে? কি হলো বল। সবটা খুলে বললাম ওকে। আপু চিন্তার মুখ করে বলল, শুদ্ধ কেন চায়নি বিয়েটা? জানি না আপু। তুই বা ডিভোর্সের কথাটা কেন বললি ইনসু? আমি জিনাত আপুর দিকে ঘুরে বসে ওর হাত মুঠো করে বললাম, আপু এই লোকটা না অনেক অদ্ভুত, খুব অচেনা। কখনো মনে হবে সে পাথরের চেয়েও কঠিন, আবার কখনো তার কোমল চাহনিতে কেয়ারিয়ে অস্বস্তিতে পড়ে যাবে। মানুষটা কখনো নিষ্পাপ শিশুর মতো বোকা বোকা কথা বলবে, আবার কখনো তার কথা বিষাক্ত তীরের মতো বিধবে তোমার কাছে। একদম বহুরূপী। বেশ অনেকটাই চিনে গেছিস। জানি না, তবে এটা জানি এতটা কনফিউজিং একটা মানুষের সাথে থাকা সম্ভব না আপু, একদমই সম্ভব না। এসব কি বলছিস তুই ইনসু? তোর বিয়েটা হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু জোর করে, দুটো মানুষেরই অমতে। যা হয়েছে মেনে নে ইনসু। শুধু তো এমন ছিল না, হয়ে গেছে। হয়তো পরিস্থিতি বাধ্য করেছে ওকে, হয়তো সময়টা এতটাই বেসামাল ছিল যে ও এমন জীবনটা তৈরি করে নিয়েছে। তুই তো এখন ওর বউ, ওর অর্ধাঙ্গিনী। তোর কি উচিত নয় নিজের বোনকে বোঝার চেষ্টা করা, ওকে আরেকটা সুযোগ দেওয়া? পাপি কেন ইনসু? পাপকে ঘৃণা করতে হয়, আর সেই পাপি যদি আপনজন হয় তাকে তো সে পথ থেকে ফেরানোর চেষ্টা করতে হয় ইনসু।
তাকে দূরে সরাতে নেই। এক বর্ণ ভুল বলেনি জিনাত আপু। মাথা তুলে ওর দিকে তাকালাম আমি। সত্যিই তো, শুধু ভাইয়া তো এমন ছিলেন না। আমাদের পরিবারের ব্রাইটেস্ট স্টুডেন্ট বলতে আব্বু সব সময় ওনার উদাহরণ শুনিয়েছেন। সেজ কাকুর সাথে মানুষটা এতটাই বন্ধুসুলভ ছিলেন যে তাকে তুমি করে বলতেন উনি। আর আজকে সারনেম ধরে আপনি করে বলেছিলেন উনি। সেজমা তো তার চোখের মনি ছিল, যেমনটা উনি সেজমার ছিল। সেজমা একটা রাতও শুধু ভাইয়াকে ছাড়া কোথাও থাকতেন না, আর উনিও থাকতেন না। সেই সেজমাকে যত দূর সম্ভব অ্যাভয়েড করছেন উনি। কিন্তু কেন, কিসের জন্য? ইনসু, তুই বুঝতে পারছিস তোকে কি বললাম আমি? আমি জানি তুই পারবি শুদ্ধকে বোঝাতে। জীবনটা যেভাবে লিড করছে ও, এগুলো ওর জন্য নয়। পারবি না তুই? বল। আপু, আমি কেন? এর উত্তর আমি দিচ্ছি। ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালাম। সেজমা এসেছেন। মাহি ওনার হুইল চেয়ারটা ঠেলে রুমে ঢুকিয়ে দিয়ে চলে গেল। সেজমা আমার হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলল, মারে, আমার শুদ্ধটা একদম শুদ্ধ, কোনো ঘুরপেজ বোঝে না ও। মানুষকে সহজে আপন করে নেয়, বিশ্বাস করে সবার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে যায়। কাউকে নিজের সাধ্যের মধ্যে সাহায্য করতে না পারলে অপরাধ বোধে ভুগত। আর হয়তো তার জীবনটাও কোনো কুৎসিত খেলায় খেলছে ওর সাথে। কি হয়েছিল সেজমা? সেজমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, জানি না রিংসু, 3 বছর আগে কিছু একটা হয়েছিল ওর জীবনে। কাউকে বলেনি ও সে কথা। এক সকালে বেরিয়ে গেল আর সন্ধ্যায় মাথায় ব্যান্ডেজ নিয়ে ফিরে এলো। সেই দিনই প্রথম ওর হাতে মদের বোতল দেখেছিলাম, আর সেদিনই শেষ। তারপর নেশার ভঙ্গিমায় বাসায় ঢুকলেও কখনো ওকে সামনাসামনি ড্রিঙ্কস করতে দেখিনি আমি বা তোর কাকু, কেউই না। টলতে টলতে সে সন্ধ্যায় বাসায় ঢুকে আমার কোলে, এই কোলে মাথা রেখে চিৎকার করে কেঁদেছিল ও। কাঁদতে কাঁদতে শুধু এটাই বলেছিল, আমার সামনে মেয়েটার জীবন শেষ হয়ে গেল আম্মু। আমি কিচ্ছু করতে পারিনি। কথাগুলো কেন বলেছিল, কি ঘটেছিল আমি অনেকবার জিজ্ঞাসা করেছিলাম, ওকে বলেনি। সেজমা শ্বাস নিয়ে আবারও বলল, সেদিনের পর ছেলেটা কোনো এক অপরাধ বোধে শুধু কুড়ে কুড়ে মরছে ভেতরে ভেতরে। আমি মা হয়ে কিছুতেই করতে পারছি না। ওর বাবার কাছ থেকে টাকা নিয়ে নিজের মতো চলতো, বাসায় থাকতো না। ডিপ্রেশন বলে আমরা ওকে কিছু বলিনি তখন। একদিন শুনলাম পুলিশের গায়ে হাত তোলার অপরাধে ওকে লকআপে যেতে হয়েছে। কিন্তু বিশ্বাস কর ইনসু, আমি জানি শুদ্ধ কোনো ভুল করতে পারে না। ও যদি কারো গায়ে হাত তুলে থাকে তবে তার পেছনে অবশ্যই কোনো কারণ আছে। তোর কাকু সেটা না বুঝে ওর সাথে বেশ রাগারাগি করেছিল, এইভাবেই চলছিল। কিন্তু তোর সাথে বিয়ের 2 দিন আগে হুট করে বলে উঠল এ বাসায় নাকি ও আর থাকবে না, চলে যাবে সবাইকে ছেড়ে। এটুকু বলে সেজমা কাঁদতে লাগলো। জিনাত আপু এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখলো। ওর চোখেও অপরাধ বোধ। হয়তো সেজমার কথাগুলোই ঠিক। সবটা না জেনে সবাই মিলে লোকটাকে নিয়ে যে সমালোচনাগুলো করছিল তার সবটাই এখন উড়ো খবরের মতো মনে হচ্ছে। সেজমা নিজেকে সামলে নিয়ে বলল, তুই বল ইনসু, একটা মাত্র ছেলে আমাদের, জীবনে ওর দিকে তাকিয়ে আর কোনো দিক তাকাইনি। ওকে কি করে কাজ ছাড়া করবো, করে থাকবো ওকে ছাড়া? ওই বা কোথায় যাবে? তাই তোর সেজ কাকু সিদ্ধান্ত নিল, আমাদের কথা তো ভাবিনি, যদি নতুন কোনো দায়িত্বই বাধা পড়ে তবে হয়তো চলে যাওয়ার কথা বলবে না ও। সে সময় তোকে ছাড়া কারো কথা মনে আসেনি আমাদের। শুদ্ধ তোদের ওখানে গেলে কতটা হাসি খুশি থাকতো তা দেখে আমাদের মনে হয়েছিল তুই হয়তো ওর দুর্বলতা হয়ে উঠতে পারবি। তাই বয়সের বড় হলেও তোর আব্বুর হাতে পায়ে ধরে বিয়ের কথা বলে তোর সেজ কাকু, কিন্তু তোর আব্বু কিছুতেই রাজি হয়েছিল না। পরে তোর কাকু এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল করে তোর আব্বুকে এটা বলে যে সম্পর্ক রাখবে না শেহনাজ মলিজের কাছে কারো সাথেই। তোর দাদিমা কেঁদে কেঁদে বুঝিয়েছিল তোর আব্বুকে, তখন আর তোর আব্বু অমতে যায়নি, রাজি হয়ে যায় সে। তার মানে শুধুমাত্র একটা লোকের পিছুটান বানাতে এ বিয়ে? তাও কোন লোক? শুদ্ধ ভাইয়া, যে নিজেই জানি বিয়েটা হোক, তাহলে তার পিছুটান আমি কিভাবে হব?
সেজমা আবারও বলল, তুই দেখ ইনসু, শুদ্ধ কিন্তু বিয়েটাতে অমত করেনি। তার থেকেও বড় কথাও একবারও যাওয়ার কথাও বলেনি। যাওয়ার কথা বলেননি, কিন্তু বিয়েতে অমত করেনি উনি। তাহলে আমাকে কবুল বলতে মানা করেছিল কেন? পালিয়ে যেতে কেন বলেছিল? বিয়েটা মানলে কাল রাতে আমার সাথে অমন ব্যবহার কেন করেছিল? আর ডিভোর্সের কথাই কেন রাজি হয়ে গেলেন উনি? এতগুলো কেন উত্তর কে দিবে আমায়? কোথায় পাবো এর উত্তর? কিচ্ছু বুঝতে পারছি না আমি, সবটাই যেন গুলিয়ে যাচ্ছে। ইনসু মা আমার, তুই পারবি না? তুই পারবি না বল আমার আগের শুদ্ধকে ফিরিয়ে দিতে? পারবি না এই সংসারটাকে আবার আগের মতো সাজিয়ে নিতে? ভিক্ষুকের মতো আর্তনাদ করে উঠল সেজমা। তার অবস্থা দেখে বুকের ভেতরটা তীব্র কষ্ট হলো। এই মানুষটারই বা কি দোষ? প্যারালাইজ জীবনে আর কত সইবেন উনি? হ্যাঁ, টাকার অভাব নেই, কিন্তু সুখ, সেটার অভাব তো বেঁচে থাকা যায় না। সেজমার হাতের উপর হাত রেখে বললাম, আমি চেষ্টা করব সেজমা, তোমার ছেলে তোমার কাছেই থাকবে। সেজমার চোখের পানি তৎক্ষণাৎ মুছে ফেললো, হাসি ফুটিয়ে বলল, জানতাম তুই নিষেধ করবি না আমাকে। আজ থেকে আমি তোর আম্মু আর শুদ্ধের বাবা তোর বাবা। পারবি না আমার এই বাসাকে সংসার গড়ে তুলতে? পারতে তো তোকে হবে ইনসু, পারবি তুই? বল না মা, তুই পারবি? বল। শক্ত হাতে সেজমার হাত মুঠো করে ধরলাম আমি। জানি না এই হাতে এই সংসার শুদ্ধ ভাইয়াকে আঁকড়ে ধরতে পারবো কি না আমি, কিন্তু চেষ্টাটুকু করতে হবে আমাকে। এই মানুষগুলোর দিকে তাকিয়ে হলেও শুদ্ধ ভাইয়াকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করব আমি। সন্ধ্যা গড়িয়ে গেছে, সাথে সাথে শুদ্ধ ভাইয়ারও বাসায় ফেরার সময় ঘনিয়েছে। রুমে বসে কি থেকে কি করব, কিভাবে করব, এসবই ভাবছিলাম আমি। বিছানায় বসে টেনশনে দাঁত দিয়ে নখ কাটছি। যার আগে লোক একটু এদিক সেদিক হলেই তো হয়েছে। জিনাত আপু ঘরটা ঘুরে ফিরে দেখে আমার দিকে এগুলো, চুলে টান দিয়ে বলল, হাইজিন বলে একটা ওয়ার্ড আছে পৃথিবীতে, সেটা কি নেই ভেবেছিস? নাকি তুই নিজেই পৃথিবীতে নেই ভেবেছিস? ইনসু, তুই এই নোংরা কাজটা করিস না। হাত সরিয়ে বললাম, আমার জায়গায় থাকলে বুঝতে। হ্যাঁ, তা থাকবো কি করে? আপনি তো এই গ্যালাক্সিতেই নেই, নাকি বিশ্ব ব্রহ্মাণ্ড পেরিয়ে গেছেন? আছি, তবে অন্য গ্রহে। শনি চেনো? শনি, ওটা 8-10টা গ্রহ, আর 10-10টা গ্রহ সমেত আমার মাথার উপর ঘুরছে। সেজমা যা বলে গেল, ওই লোককে, না, অসম্ভব। কে ওই লোক সেই লোক করছিস বলতো ইনসু? তোর বর হয়। হলো তো হলো। গাড়ির আওয়াজ পেলাম আমরা। লাফিয়ে দাঁড়িয়ে গিয়ে বললাম, শুধু ভাইয়া এসেছে। হয়তো। ওয়েট, ভাইয়া? বিরক্তি নিয়ে বললাম, অভ্যাস। জিনাত আপু একদম কাছে ঘেঁষে বসলো আমার, বলল, অভ্যাস পাল্টাও বেব, প্রটু বর হয়ে গেছে সে তোমার। সরে বসলাম আমি। আপু আবারও গা ঘেঁষে বসে বলল, কি বলতো ইনসু? শুদ্ধ এতটা হ্যান্ডসাম না? আই উইশ আমি ওর ছোট হতাম। বিশ্বাস কর, ভাইয়া বেরোতোই না আমার মুখ দিয়ে। তার উপর ও খালাতো ভাই। আম্মুকে ঠিক ম্যানেজ করে নিতাম। কিসব লোকজনের কথায় ছেলেটাকে এতটা খারাপ ভাবতাম। কি চাও কি তুমি? হ্যাঁ, এই ভাইয়া থাইয়া ছাড় তো। যদি মনে মনে সম্পর্কটাকে মেনে নেওয়া শুরু করতে পারিস, তবেই তো সেটা বাস্তবে এগোবে, তাই না? আসলেই তো। ভাইয়া কেন বলবো তাকে? বর হন আমার, বর। হ্যাঁ, বর হন উনি আমার, আর ভাইয়া বলবো না ওনাকে। চোখ বন্ধ করে শ্বাস নিয়ে দৃঢ়ভাবে কথাটা মাথায় বসিয়ে নিলাম আমি। কিছু বলার আগেই ধরাম করে রুমের দরজাটা খুলে গেল। শুধু ভাইয়া এলোমেলোভাবে হাঁটতে হাঁটতে রুমে ঢুকলেন। চোখ দুটো লাল হয়ে আছে। মেরুন রঙের শার্টটা গলার নিচের দিকটা ভেজা, উপরে দুটো বোতাম খোলা, চোখ জোড়াও টলমলে। জিনাত আপুকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, কখন এসেছো আপু? তুই ড্রিঙ্ক করে এসেছিস শুদ্ধ? উনি তাচ্ছিল্য হাসলেন, বললেন, এই বছর নতুন তুমি। হ্যাঁ, আর ইনসু, সেটা ভুলে গেছিস তুই? শুধু এতক্ষণে তাকালেন আমার দিকে, বললেন, না, ভুলিনি। সিয়া, তুই ওষুধ খেয়েছিলে? কিসের ওষুধ শুদ্ধ? তুই টর্চার করেছিস ওকে? ভাব দেখেই বুঝলাম। এতটুকুও গায়ে লাগলো না তার জিনাত আপুর কথাটা। এগিয়ে গিয়ে ওষুধের বক্স থেকে ওষুধ চেক করে বললেন, জানতাম খাসনি। পরক্ষণেই চেঁচিয়ে বললেন, খাসনি কেন? জিনাত আপু এগিয়ে গিয়ে বলল, তুই ওর সাথে এভাবে কথা বলতে পারিস না শুদ্ধ, বউ হয়েও তোর। হ্যাঁ, যে বউ বিয়ের রাতে ডিভোর্স চায়।
তোর মানতে কষ্ট হচ্ছে সেটা? উনি চোয়াল শক্ত করে বললেন, তোকে শুধু ওষুধ খেতে বলো জিনাত আপু। তুই ডিনার না করলে ওষুধ খাবে না ও, এটাই বলেছে ইনসু। বড় বড় চোখ করে আপুর দিকে তাকালাম আমি। এভাবে হাড়ি কাটে মাথাটা না ঢুকালেও পারতো আমার। শুদ্ধ দিকে তাকিয়ে দেখলাম রক্ত চক্ষু করে তাকিয়ে আছেন আমার দিকে। একটা শুকনো ঢোক গিললাম আমি। উনি জোরে ডাক লাগিয়ে বললেন, আসমা খালা, খাবার আনো। শুদ্ধের আওয়াজে পুরো আজাদ মেনশন নড়ে চড়ে উঠলো। আসমা খালা এক ছুটে খাবার বেড়ে আনলো। মাহি আম্মুকে নিয়ে আসলো। বাবা বাদে বাসার প্রায় সবাই বাইরে উকি ঝুঁকি দিচ্ছেন। উনি টের পেয়ে হাত মুঠো করে বললেন, এখানে সার্কাস হচ্ছে। জিনাত আপু সহ সবাই গট গট করে চলে গেল। একটার পর একটা লোকমা গিলে প্লেট সাফ করে পানি না খেয়েই বললেন, এবার ওষুধ না খেলে তোর খবর আছে শিয়া। তাড়াতাড়ি গিয়ে ওষুধ বের করে খেয়ে নিলাম। একটা বের করে তার সামনে ধরে বললাম, আপনারটা। এটা কেন? আপনার হাতেও তো। তোকে বলেছি আমার। কেয়ার না করতে, তাই তো নিজের জন্য করছি। ড্রিঙ্ক করে এসেছেন আপনি, গা গুলাচ্ছে আমার। এটা খেয়ে দূরে যান, ঘুমিয়ে পড়ুন। হোয়াট? মিথ্যে বললাম আমি। ধরা পড়ার ভয়টার লেভেল হুড় হুড় করে বাড়ছে। ধূপধাপ শব্দ শুনতে পাচ্ছি নিজের ভেতরটার। উনি ভ্রুকুচকে তাকিয়ে থেকে ওষুধ হাতে নিয়ে খেয়ে নিলেন। তারপর উপর হয়ে শুয়ে পড়লেন বিছানায়। এতটা শান্ত থাকতে দেখে মনে হলো আম্মুর কথা মতো আমি ওনার দুর্বলতা না হলেও আমার সুস্থতা ওনার দুর্বলতা। তবে তাই হোক, আপনার দুর্বলতাতেই আমি আঘাত আনবো মিস্টার শুদ্ধ। জোরে শ্বাস ফেলে এগিয়ে গিয়ে বিছানায় তার পাশে শুয়ে পড়লাম। উনি লাফিয়ে উঠে বললেন, এখানে কেন শুচ্ছিস তুই? উঠে বসে ছোট ছোট চোখ করে বললাম, ইউ আর ড্রাঙ্ক। উনি কিছুটা থতমত খেয়ে গেলেন। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও ঢুলতে ঢুলতে বললেন, হ্যাঁ তো তুই বিছানা কেন শুচ্ছিস? তো ঘুমাবো কোথায়? যেখানে খুশি ঘুমা, তবে এখানে না। বেড শেয়ার করতে পারবো না তোর সাথে। বিছানা থেকে নেমে দাঁড়ালাম আমি। কোমরে হাত দিয়ে বললাম, যেখানে খুশি মানে? আমি তো আপনার খুশি মতোই ঘুমাবো, রুমটা যেহেতু আপনার। আমার খুশি মতো বিছানা ছেড়ে দূরে থাক। কালই তো বললেন আপনার খুশি মতো বিছানায় ঘুমাতে, তো আজ আবার কথা পাল্টাচ্ছেন কেন? আজকে অন্য ব্র্যান্ডে খেয়ে এসেছেন নাকি? উনি অবাক হয়ে বললেন, কাল তুই আমার সাথে এক বিছানায় ঘুমিয়েছিস? হ্যাঁ, আপনি নেশা ঘুরে জোর করেছিলেন আমাকে। মানে? ঘুমোতে। উনি ফু দিয়ে নিঃশ্বাস বের করে বললেন, আজ বলছি এক বিছানায় ঘুমাবো না তোর সাথে, ফ্লোরে যা। ব্যাক পেইন হবে তো। শুধু বালিশ পাশের সিঙ্গেল সোফায় ছুঁড়ে মারলেন আর বললেন, একটা কথা না বলে ঘুমাও ওখানে। হ্যাঁ, বালিশটা হাতে নিয়ে বিছানায় ছুঁড়ে বললাম, সিঙ্গেল সোফায় বসা যায়, ঘুমানো যায় না। তুই কিন্তু বেশি কথা বলছিস সিয়া। বিছানায় শটান হয়ে শুয়ে পড়লাম। শুদ্ধ একটু চমকে পিছিয়ে গেলেন। বিরক্তি নিয়ে উঠে গিয়ে ঘরের কোণে রাখা বিন ব্যাগে মাথা চেপে ধরে বসে গেলেন। অর্ধেক চোখ খুলে তাকে দেখলাম। কিছুটা দিশেহারা লাগছে তাকে। হয়তো আমার এমন ব্যবহার একদমই আশা করেনি উনি। ওনারই বা দোষ কি? আমি নিজেই নিজের এই রূপ বিশ্বাস করতে পারছি না। ইরহাম আজাদ শুদ্ধের মুখের উপর কথা বলেছি। এক দফা নোবেলের জন্য তো আবেদন করাই যায়। নিঃশব্দে হেসে মাথা ধরে একটু কাতরভাবে বললাম, একদম ঠিক বলেছেন, কথা বলা বেশি হয়ে গেছে। উফ, বড্ড মাথা ব্যথা করছে। বিছানাটা নড়ে উঠলো। বুঝলাম উনি বিছানায় উঠে বসেছেন। চোখ মেলে তাকালাম তার দিকে। শুধু ভাইয়ার বিরক্তির চাউনের বদল ঘটেছে। চোখে মুখে শুধুই অস্থিরতা। উনি আমার মাথায় হাত দিয়ে বললেন, খুব ব্যথা করছে, বলেছিলাম বেশি কথা না বলতে। কখন বললেন? আবার তর্ক করিস? উনি আরো বেশি অস্থির হয়ে আমার মাথা নিজের কোলে তুলে নিলেন আর হাত বুলাতে লাগলেন। জানি না কি হলো আমার, আমি তাকে দু হাতে জড়িয়ে ধরে ঘুমে দেশে তলিয়ে গেলাম। মাথা ব্যথা না থাকলেও কপালে তার স্পর্শের শান্তি লাগছিল প্রচন্ড। বন্ধ ঘরেও কোথা থেকে যেন আসা এক দমকা হাওয়া কানে কানে বলে গেল, কাটুক না এভাবে দিনগুলো, নয়তো যাক না থেমে এই সময়টা। স্বস্তির পরশে কোনো এক অজানা আবেশে জড়িয়ে নিতে শেখো না নিজেকে। মাঝরাতে কর্ণগোচর হওয়ার ঝিপঢাপ শব্দ আমার হৃদস্পন্দনকে হঠাৎই বাড়িয়ে দিল। হাতটা গুটিয়ে বুকের সাথে আটকে ধরলাম আমি। এই শব্দ এত কাছে কেন মনে হচ্ছে আমার? কেন মনে হচ্ছে এই হার্টবিট শুধু আমাকে শোনার জন্য চলছে?
এতটুকু নড়াচড়া না করে শুধু চোখ দুটো খুলতেই টের পেলাম কারো বুকের মধ্যিখানে মুখ গুজে শুয়ে আছি আমি। কোমরের উপর ভারী কিছুর অনুভব হচ্ছে। কপালে খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে নিঃশ্বাস ভারী হয়ে আসছে আমার। মাথাটা না তুলে চোখ তুলে উল্টিয়ে নীরবে তাকালাম উপরের দিকে। শুধু আমার কপালে গাল ছেঁকিয়ে ঘুমিয়ে আছেন। কোমর জড়িয়ে একদম কাছে টেনে নেওয়া হাতটা তারই, আরেক হাত মাথার পেছন দিয়ে রাখা। শ্বাস দ্রুততর চলতে লাগলো আমার। 2 ইঞ্চির ব্যবধান নেই দুজনের মাঝে। ওনার বলা সোশ্যাল ডিস্টেন্সের সেই 3 ফুট কিভাবে মানবো? যে শুয়েছি তার কাছে আমি, কিন্তু এখন তো এই স্পর্শ শরীরে এক অদ্ভুত কম্পন তুলে দিয়েছে। আগের রাতে তো আমিই এগিয়েছিলাম, আজ কি হলো? ওনার হাতটা তো আমারই গায়ে, তবে কি উনি ইচ্ছে করেই আমাকে? না না, তা কেন হবে? ঘুমের মধ্যে হয়তো রেখে দিয়েছেন হাতটা। শুধু প্রশ্বাস বায়ু চোখের উপর পড়তেই 2-3 বার চোখ পিট পিট করে বন্ধ খোলার প্রতিযোগিতায় নেমে গেল। আমার চোখটা একদম তার থুতনি বরাবর। বারবার বন্ধ খোলায় পাপড়ি স্পর্শ করেছে সেখানে। হুট করে চোখ মেলে তাকালেন উনি। এবার দম আটকে গেল আমার, ফ্রিজ হয়ে গেছি একদম। শুদ্ধ নিজেও কিছুটা থমকে গেছেন। জিম লাইটের আলোতে তার রিয়াকশনটা বেশ বুঝতে পারছি আমি। গলা ভেজাতে শুকনো ঢোক গেলার সময় আমার শরীরটা একটু নড়ে চড়ে উঠল, আর সাথে সাথে হাত সরিয়ে ধরফরিয়ে উঠে বসলেন উনি, যেন বৈদ্যুতিক তার ছুঁয়েছেন তিনি। অসহায়ভাবে গায়ের চাদর গলা অবধি টেনে তার দিকে তাকালাম আমি। উনি জোরে জোরে শ্বাস নিচ্ছেন বসে, ঘেবেও গেছেন, কপালে ঘামের পানি কণা দৃশ্যমান। এক সময় গায়ের শার্টটা টেনে খুলে ছুঁড়ে ফেললেন উনি। আমি ভয়ে নুয়ে গেলাম। আচমকা পিছন ফিরে আমার মাথার নিচ দিয়ে হাত দিয়ে চুলগুলো মুঠো করে ধরলেন উনি। ব্যথায় এক হাত তার হাত ধরে আরেক হাতে তার গলা ঝাপটে তুললাম আমি। চোখ খিচে বন্ধ করে আছি একদম। উনি কাছে মুখ এনে দাঁতে দাঁত চেপে বললেন, বলেছিলাম না ঘুমোতে। বন্ধ চোখের কোনা বেয়েই এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। চুলের মুঠো করে শক্ত করে রাখা হাত দুটো মুহূর্তেই আলগা হয়ে আসলো। চোখ মেললাম আমি। সামনে শুধু গভীর চাহনি, হারাতে ইচ্ছে করে সেখানে, ডুবতে ইচ্ছে করে আমার। উনি আলতোভাবে চোখে পানি মুছে দিলেন আমার। মাথা আস্তে করে বিছানায় ঠেকিয়ে দিয়ে বললেন, কান্না থামা। চোখের পানি শুনলো না তার কথা। আমিও বললাম থামতে, কিন্তু গুরুত্বই দেয়নি আমাকে, ঝড়েই চলেছে। আগের রাতে উনি আঘাতে স্পর্শ করেছেন আমাকে, আজও কেন এমন করছেন উনি? আমাকে মানতে এতটা কেন বাধা ওনার? কি দোষ করেছি আমি? এখন তো আমার নিজের ভাগ্যকে মেনে নিয়ে তার সাথে মানিয়ে নিতে চাই। উনি কেন তবে মানতে পারছেন না আমাকে? কেন? প্লিজ কান্না থামাসিয়া। কাতর আবেদন। গাল দুটো মুছে পাশ ফিরে শুয়ে পড়লাম আমি। একটু পরেই মাথায় কারো স্পর্শ পেলাম। ডুকরে কেঁদে উঠলাম আবারও মুখ চেপে ধরে। শুধু ভাইয়া মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, খুব লেগেছে তোর? লেগেছে? হ্যাঁ লেগেছে, কিন্তু কোথায়? যেখানটা বাইরে থেকে দেখে কোমল স্পর্শে সরিয়ে দিতে আপনি ব্যস্ত হয়ে উঠেছেন সেখানে? না, অদৃশ্য কোথাও, যা না আপনি দেখতে পাচ্ছেন আর না আমি নিজেও। শুধু মনে হচ্ছে আপনার ব্যবহার, দূরে যা দূরে থাক কথাগুলো ভেতরটা খুবলে খাচ্ছে আমার। কিন্তু এগুলো মেনে নিতে হবে আমাকে, পরিবর্তনের চেষ্টাটাও করতে হবে আমাকেই। উনি বললেন, কথা বলছিস না কেন? নিজেকে একটু সামনে উঠে বসলাম আমি। বললাম, আপনি এত কথা বলছেন কেন? নেশা কেটে গেছে আপনার? শুধু বিস্ময় নিয়ে তাকালেন আমার দিকে। মুহূর্তেই একরাশ রাগের ছায়া পড়লো তার চোখে মুখে। বিছানা থেকে নেমে মেঝেতে পড়ে থাকা শার্ট কাঁধে ঝুলিয়ে বারান্দায় চলে গেলেন। ওনাকে বুঝতে গিয়ে সত্যিই মাথা ব্যথা হচ্ছে এবার আমার। হেডেক হচ্ছে। ইউ থেকে আমার ফুল, যা বলবি তাই বিশ্বাস করবো, কিচ্ছু বুঝি না আমি। মিথ্যে বলছিস তুই, কাল রাতেও মিথ্যে বলেছিলি। কোনো সময় হলে ভয় পেতাম আমি। অস্বাভাবিকভাবে রাগ হলো আমার। উঠে গিয়ে তার হাত চেপে ধরলাম আমি। শুধু বড় বড় করে তাকালেন আমার দিকে। মুখটাও কিছুটা হাঁ হয়ে গেছে তার, কিন্তু তার এতটুকু প্রভাব অনুভব করিনি আমি। রুমে টানতে টানতে এনে বিছানার সামনে এনে দাঁড় করিয়ে হাতটা ছেড়ে বললাম, যা বুঝেছেন ঠিক বুঝেছেন, কিন্তু তবুও আমার মাথায় হাত বুলিয়ে দেবেন আপনি। আপনার হাত মাথায় না থাকলে আমার ঘুম হবে না। কি? জি, অভ্যাস হয়ে গেছে আমার। এক রাতে অভ্যেস হয়ে গেছে তোর? পাগল হয়ে গেছিস তুই? হ্যাঁ, নাও লিসেন, ইউ আর ড্রাঙ্ক। ধাক্কা মেরে বেডে ফেলে মাথার সাথে হাত বেঁধে দেবো, কিচ্ছুটি করতে পারবেন না আপনি। মাথায় একদম সিল মেরে বসিয়ে নিন। আপনি ডেইলি ড্রিঙ্ক করবেন তো আমার মাথায় হাত বুলিয়ে দিবেন, নইলে আই সোয়ার জবরদস্তি করবো আমি আপনার সাথে।
হোয়াট? বিছানায় ঘুমানো আর মাথায় হাত বোলানো নিয়ে। সিয়া, তুই কিন্তু বেশি। ঘুমাবো আমি। কথাটা বলে এক আঙুল তুলে তার উন্মুক্ত বুকে ছোঁয়ালাম আমি। ওনার চোখ আরো বড় বড় হয়ে গেছে। একটু ধাক্কা মারতেই বিছানায় বসে পড়লেন উনি। হাঁটুতে হাত রেখে ঝুঁকে দাঁড়িয়ে বললাম, গুড হাবি। হোয়াট? গুড নাইট। ওনার বোকা বোকা আশ্চর্য হওয়া একটু এলোমেলো চেহারা দেখে হাসি পেল। ঠোঁট টিপে হেসে এসে তার পাশেই উল্টো দিকে হয়ে শুয়ে পড়লাম আমি। নাক মুখ দিয়ে শ্বাস নিচ্ছি সমানে। বাইরে ভাই, এইটা কি ছিল? আমি কিভাবে এত বড় কাজটা করলাম? ওনাকে থ্রেট দিলাম, কেমনে সম্ভব? বিছানা নড়ে চড়ে উঠলো কিছুটা জোরে। বুঝলাম ধূপ করে শুয়ে পড়লেন উনি। চোখের সামনে শুদ্ধের মতো এক অবয়ব দেখলাম। কপালের চুলগুলো দু হাতে উল্টে চোখ গোল গোল করে উপর দিক তাকিয়ে আছেন উনি। কিছুটা সময় পর নিজের মাথাতেই হাতের স্পর্শ খুঁজে পেলাম। গায়ে জড়ানো চাদরে লেগে থাকা কোনো এক সুগন্ধ নাকে আসতেই চোখ বন্ধ হয়ে এলো আমার। অন্ধকার রাতকে ছাপিয়ে আলোর দেখা মিলছে গোটা পৃথিবীতে। তবুও কারো কারো মনে অমাবস্যার ভয়ানক আধার এখনো ঘনিয়েই আছে। কেউ এখনো এই নতুন সকালের আলোর ছটাকে গ্রহণ না করে নিজের মাঝে পুষে রাখা প্রতিহিংসার কালো ছায়া বয়ে বেরোচ্ছে। কেউ বা পুরনো কথা বা আর আত্মগ্লানির মাঝে ডুবতে ব্যস্ত। তো কেউ আবার নতুন ভাবে সকালকে বরণ করে 90 দিনের স্বাগতম করতে চেষ্টারত। কিরে 2 দিন আসলি না যে? ব্যস্ত ছিলাম। কেমন আছিস বল? আছি ভালো, তুই তো আবার বিয়ে করে বউ নিয়ে ব্যস্ত। আয়ানের কথায় চকিত হলো শুদ্ধ। সকাল সকাল ফোন করেই এই কথাটা বলবে তা তার ধারণাই ছিল না। ওর বিয়ে নিয়ে জানার কথাও না আয়ানের। হ্যালো, আসিস? তোকে কে বললো? আজাদ গ্রুপে সিইও হয়ে সেই গ্রুপে উত্তরের বিয়ের মতো এত বড় খবর শুনবো না? শুধু তাচ্ছিল্য হাসলো। আয়ান বলল, বেশ আছিস মনে হয় ইনসিয়াকে নিয়ে। এক রাশ কালো মেঘ ভর করলো শুদ্ধের মন জুড়ে। এই কথাটার উত্তর হয়তো ওর জীবনের প্রাপ্তিগুলোর মধ্যে। জানিসই তো কেমন থাকার কথা। এবার তো দেখা মেয়েটাকে। বাসায় চলায়, বেরোতে দেবে না এবার কেউ ওকে। তুই বাসায় থাকবি, শুদ্ধ কেউ বেরোতে দেবে না সেই কথা মানছে ইনসিয়া, তবে জাদু জানে বলতে হবে। সবটাই তো জানিস আয়ান, কেন এভাবে বলছিস? আর যে হোক আমার এই কুৎসিত জীবনে রাখবো না আমি ওকে, শুধু এটুকু। জানি, তবে আজ আসছি তোর ওইখানে। চলে আয়। ফোন কেটে দিল আয়ান। এতটুকু তো ওর বোঝা শেষ যে শুদ্ধ বিয়েটি মেনে নিয়ে এখনো। এবার শুধু ওর প্ল্যান অনুযায়ী সবটা করার পাল্লা। আগের দিন মুনিয়া বেশ অসুস্থ হওয়ায় ও যেতে পারেনি আজাদ ম্যানশনে, কিন্তু আর ছাড় নয়। শুদ্ধকে ক্ষতবিক্ষণ করার জন্য, ইনসিয়াকে নিজের করার জন্য সবটা করবে ও, যা যা ভেবে রেখেছে। সব থেকে বেশি সুখের হিসেবে বলে দিতে পারতো, কিন্তু ও পারলো না। ঘুম ভাঙতেই দেখলাম শুধু বেলকনিতে দাঁড়িয়ে আছেন, রেলিংয়ে হাতের কনুই রেখে মাথা নিচু করে। পাশে গত সকালে দেখা সে কালো পাখিটাও আছে। কাক নয় ওটা, একটু ছোটখাটো, তবে লেজটা বেশ বড়, দেখতে বেশ মায়াবী। শুধু খুব কাছেই বসে আছে, যেন ওনার সাথেই দেখা করতে এসেছে। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে রুমের এটা ওটা হাত লাগিয়ে ঠুসঠাস শব্দ করলাম আমি, কিন্তু ওনার কোনো সাড়া নেই। এগিয়ে গিয়ে বললাম, আপনি এখানে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমার আওয়াজে পাখিটা উড়ে চলে গেল। মাথা তুলে শুধু একটু অস্ফুট স্বরে বললেন, শ্যামা পাখি। কি? উনি নড়ে চড়ে উঠে দাঁড়িয়ে বললেন, কিছু না। আবার এখানে কেন তুই? রুমটা আমারও, সাথে বেলকনিটাও। উনি ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে। একটু মাথায় হাত বুলিয়ে দিয়েছেন বলে রাগ করেছেন? বুঝলাম আমি আপনার পাশে ঘুমানোর অযোগ্য। উনি আমার দিকে ফিরে বললেন, অযোগ্য তুই নস দিয়া, তোর পাশে অযোগ্যতা আমি। কেন আমার সাথে নিজেকে জড়াতে চাচ্ছিস? আগের রাতে তুই ডিভোর্স এলি না? তোকে তো বলেও দিয়েছি যে দিয়ে দিব আর কিছুদিন। ধূপ করে গায়ে আগুন জ্বলে উঠলো আমার। চেঁচিয়ে বললাম, আমার পাশে কে যোগ্য আর কে অযোগ্য সেটা ঠিক করার আপনি কেউ নন। আজ শুধুমাত্র সেই জোর খাটানোর কারণে আব্বু আমার থেকে দূরে। আর হইলো ডিভোর্সের কথা, কান খুলে শুনে রাখুন, কোনো ডিভোর্স হচ্ছে না। চাই না আমি কোনো ডিভোর্স, বুঝেছেন? শুধু বিস্ফোরিত চোখে তাকালেন আমার দিকে, কিছুটা রেগে বললেন, কি বলছিস কি তুই এসব? ঠিকই বলছি, যা বলেছি একদম ঠিক বলেছি। আর আপনিও এই বিয়ে মেনে নেবেন। এই যে সকল খারাপ মানুষ, সে যে মুখোশধারী জীবনযাপন করছেন না আপনি, সেটা টেনে খুলে ফেলবো আমি ওই মুখোশ। সিয়া,
দিন না, আরো দিন, জোরে ধমক দিন আরো। বিশ্বাস করুন, একটুও ভয় হচ্ছে না আমার। এ বাসায় একটু সুখের জন্য তরপাড়াতে থাকা মানুষগুলোকে দেখে ভয়টাকে আর ভয় পাচ্ছি না আমি। তার মানে তুই বলতে চাচ্ছিস আমার জীবন থেকে যাবি না তুই? দুপা এগিয়ে আঙুলের উপর ভর করে উঁচু হয়ে দাঁড়ালাম, বললাম, আপনার ছদ্মবেশী জীবনের ছন্দ এনে দিব, যাব না আমি কোথাও। উনি এক দৃষ্টিতে চেয়ে রইলেন কিছুক্ষণ, পরপরই রেগে রুমে ঢুকে গেলেন। গায়ের সবটুকু শক্তি দিয়ে টেবিলের সামনে থাকা চেয়ারে লাথি মারলেন উনি। ওটা মাটিতে দুবার উল্টানি খেলো। ওনা খামছে ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। ভেতর থেকে সত্তাটা বলছে, ভয় পাস না ইনসু, কিছু করবেন না উনি তোর সাথে। তোকে পাশে না চাইলেও তোর এতটুকু কষ্ট সইতে পারেন না উনি। আর তুইও তো ভুল বলিসনি, ভয় পাস না একদম। বেশ, থাক তুই বাসায় তোর সারে গামার ছন্দ নিয়ে, আমি চলে যাব। শুধু দরজা খুলে বেরিয়ে গেলেন। ধপ করে মেঝেতে বসে পড়লাম আমি। তীরের মতো বিঁধল কথাটা আমার। চলে যাবেন মানে? এই দিকটা তো ভেবেই দেখিনি আমি। মানুষটাই যদি না থাকে, কাকে নিয়ে সংসার সাজাবো আমি? কিভাবে আটকাবো ওনাকে? বিয়ের 2 দিন না যেতেই মেয়েটা তোর অত্যাচারে সুসাইড করতে বসলো শুদ্ধ। এতটা জঘন্য হয়ে গেছিস তুই? এতটুকু মেয়েকেও বোঝার চেষ্টা করলি না? ড্রাইভ করছিল শুদ্ধ, যদিও ইনসিয়াকে বলে আসার কথাগুলো এখন বাস্তবায়ন সম্ভব না ওর পক্ষে। বাসা ছেড়ে চলে যেতে পারবে না ও এই মুহূর্তে, তাই ঠিক করেছিল বাসার বাইরে থেকে কিছুটা ভয় দেখাবে ও ইনসিয়াকে। মেয়েটাকে সামনে পেয়ে রাগের বশে বেশ কয়েকবার আঘাত করে ফেলেছে। এ নিয়ে ওর মনও ক্ষতবিক্ষত। ওই বা কী করবে? নিজেকে সামলানোর যতই চেষ্টা করছে, মেয়েটা আরও বেশি করে ওর মায়া জড়িয়ে নিচ্ছে ওকে। কিছুটা সময় দূরে থেকে নিজেকে শান্ত করতে চেয়েছিল তাই, কিন্তু মোবাইলের ওপর থেকে বলা মামির কথাগুলো শুনে ওর পৃথিবী থেমে গেল। গাড়িতে ব্রেক লাগিয়ে থো মেরে বসে রইল ও। বিয়ের আগের দিন ইনসিয়ার বোন ইরাম এভাবেই খবর দিয়েছিল ওকে। সেদিন বিয়েটা হচ্ছিল বলে দরজা লাগিয়েছিল। আজ আবার কি করলো ও? রাগ দেখিয়ে চলে এসেছে বলে? ও তো এখন বলছে ডিভোর্স চায় না। কোনো খারাপ কিছু করে ফেলেনি তো? সেদিন না হয় বাবার কথা ভেবেছিল, আজ কোনো পিছুটান আছে কি ওর? পাগল পাগল লাগছে শুদ্ধের, হাত পা কাঁপছে। মামি আবারও বলল, কিরে, বুঝিসনি কি বললাম? ইনসিয়া সকাল থেকে রুমে বাইরে বেরোয়নি, দরজা লক করে রেখেছে। এখন আমরা দরজা ধাক্কাচ্ছি, ভেতর থেকে কোনো রেসপন্স নেই। তুই বুঝতে পারছিস শুদ্ধ? তোর মা, জিনাত কেউ কথা বলার অবস্থায় নেই। তোর বাবাও অফিসের জন্য বেরিয়ে গেছেন, তাকে জানানো হয়নি এখনো। আর এখানে কোনো কথা কানে যায়নি আর শুদ্ধ। ইনসিয়া দরজা খুলছে না শুনে মোবাইলটা হাত থেকে পড়ে গেছে ওর। শক্ত হয়ে বসে আছে, তবে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মাথা চেপে ধরলো, তাতেই গাড়ি স্টার্ট দিয়ে বাসার পথ ধরলো শুদ্ধ। রুমের মধ্যে গোলাপ হাতে নিয়ে বসে আছি। বেলকনিতে আজ সকালেই 2টো গোলাপ ফুটেছিল। তার একটা ইচ্ছে করেই ছিঁড়েছি আমি। পানি দিতে যাওয়ার সময় কাঁটা লেগেছিল ওতে। ভাই, তুই আমাকে সহ্য করতে না পারলে আমি কেন তোকে সহ্য করব? এই ইনসিয়া টিট ফর ট্যাট থিওরিতে বিশ্বাসী, যার অ্যাপ্লাই আজ শুদ্ধ আর ওর বাগানের গোলাপ দুটোর উপরই হবে, হচ্ছেও। বোর হয়ে বসে থাকার চেয়ে লাখ ট্রাই করে নিলেই পারি। এতক্ষণ এভাবে কেন বসে থাকবো? গোলাপের একটা পাপড়ি ছিঁড়লাম। এটা ছিল শুধু আধা ঘন্টার মধ্যেই আসবেন। আরেকটা ছিলাম, এটা ছিল আধা ঘন্টা পর আসবেন না এমন কোনো অপশনই রাখিনি আমি। জানি না এসে থাকতেই পারবেন না উনি। বিয়ের আগের দিনই তার নমুনা দেখা শেষ হয়েছে আমার। বাইরে মামির গলায় ঢোল বাজানো পর্ব শেষ হয়েছে বুঝলাম। নড়ে চড়ে বসলাম কিছুটা। এবার তুফান আসবে। বেডে রাখা স্লিপিং পিলসের পুরো পাতার দিকে এক নজর তাকালাম। আন্দাজ করে উঠতে পারছি না এক্স্যাক্টলি কয়টা খেলে ডাক্তার আসার পূর্বেই রোগীটির জ্ঞান ফিরল ঘটনাটা ঘটানো সম্ভব হবে। ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভেবে একটা খেয়ে বাকিগুলো ছাড়িয়ে বারান্দা দিয়ে নিচে ফেলে দিলাম। নেহাত অজ্ঞান হওয়ার অ্যাক্টিংটা করতে পারি না, পারলে এটাও খেতাম না আমি। 8.5 মিনিট কেটে গেছে, কিন্তু ঘুমের তো কোনো খবরই নেই। এ কি ওষুধ? বাকিগুলো তো সব ফেলে দিয়েছি। এটা যদি কাজ না করে তো? মনে পড়লো পরীক্ষার আগে রাত জেগে পড়তাম, অভ্যেস হয়ে গিয়েছিল। রেজাল্টের পরে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করতাম। কম পাওয়ারেরগুলো কাজে দেয়নি কোনো সময়ই। আমুকের মতো ওষুধের খালি পাতার দিকে তাকিয়ে রইলাম আমি। লোয়েস্ট ডোজের ওটা। ঘড়িতে তাকিয়ে দেখলাম 14 মিনিট। গোলাপ ফুলের লাস্ট পাপড়িতে ছিল আধা ঘন্টা পর আসবেন শুদ্ধ। হতাশ হয়ে জোরে শ্বাস ফেলে সবাই বিছানায় গা এলিয়ে দিয়েছি। বাইরে থেকে শব্দ এলো, শিয়া,
এক লাফে বেড ছেড়ে উঠে দাঁড়ালাম আমি। এর আগে এত জোরে কোনো মানুষের গলা শুনেছি বলে মনে পড়ে না আমার। এটা শুদ্ধের কণ্ঠ। ভয়ে চাদর টেনে গুটিয়ে আবারও বিছানায় শুয়ে পড়লাম। শুধু দরজা ধাক্কাচ্ছে, এটা দেখে আমার হার্টবিট লাফাচ্ছে। এই বুঝি দরজাটা ভেঙে গেল। এত স্বাদের রুম, আমার মায়া পড়ে গেছে। দরজাটাও কত সুন্দর, ভাঙলে কেমন হবে? নতুন দরজা যদি আমার মনের মতো না হয়, রুমের সাথে যদি মানানসই না হয়, না না, দরজা ভাঙতে দেওয়া চলবে না। কিন্তু খুলতে গেলে তো বাঘের থাবায় পড়বো। কি করি এখন, কি করি? ইয়েস, আইডিয়া। আস্তে ধীরে বিছানা ছেড়ে উঠে রুমের চাবি নিয়ে দরজার নিচে দিয়ে বাইরে বের করে দিলাম। দরজার কাছে গিয়েই মনে হচ্ছিল এই বুঝি ধরাম করে আমার মাথার উপর পড়লো এটা। মোবাইলটা হাতে নিয়ে জিনাত আপুকে মেসেজ করলাম, আফামনি শান্ত হন, আমি ঠিক আছি তো। এই 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 খবরদার চিল্লায়েন না আবার। আপনার ভাইরে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলতে বলেন। দেখেন না পায়ের নিচে পড়ে আছে ওটা। আমার এত সাথে দরজা যেন না ভাঙে বলে দিলাম। এখনো থামেনি শুদ্ধের দরজা ধাক্কানো। দরজা ধাক্কাচ্ছেন আর বলছেন সিয়া দরজা খোল। তার মানে জিনাত আপু মেসেজ দেখেইনি। শুদ্ধের ডাক, দরজার শব্দ, এত চেঁচামেচিতে হয়তো মেসেজের শব্দই যায়নি ওর কানে। তাই বাধ্য হয়ে মিসড কল দিলাম ওর ফোনে। ইনসিয়ার কল থেকে উৎফুল্ল হয়ে সবাইকে বলতে চাচ্ছিল জিনাত, কিন্তু মেসেজটা দেখে চুপ করে যায় ও। খুব কষ্টে হাসি আটকে রেখে নিচে থেকে চাবিটা তুলে শুদ্ধের হাতে দেয় ও। দরজা ততক্ষণে অর্ধভঙ্গ। চাবিটা কেড়ে নিয়ে কোনো মতো দরজা খুলে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে গেল শুদ্ধ সহ বাকি সবাই। চোখ খিচে বন্ধ করে রয়েছি আমি, আর মনে মনে আল্লাহর নাম নিচ্ছি। পানি ছিটানোর আগে যেন চোখ না খুলে প্লিজ। ওষুধটাও আমার সাথে কোন জন্মের শত্রুতা দেখাচ্ছে কে জানে। এবার তো কাজ কর মেরি মা। শুধু ছুটে এসে দু হাতে জড়িয়ে ধরলেন আমাকে। স্বাভাবিকভাবে চোখ বন্ধ করে রইলাম আমি। শুধু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পাগলের মতো বলে চলেছেন, শিয়া চোখ খোল, শিয়া চোখ খোল না। কি হয়েছে তোর? কথা বলছিস না কেন তুই? সিয়া প্লিজ চোখ খোল। কথা বলতে হলে সব শেষ করে দেওয়া ভাই, আমি সব শেষ করে দেবো। চোখ খোল প্লিজ। অস্থির হয়ে উঠেছেন উনি। ইচ্ছে করলো চোখ মেলে তাকাই তার দিকে, তার চেহারাটা একটু দেখি। কিন্তু ওই যে শুদ্ধের তোপ, ধরা পড়লেই তো খবর আছে আমি জানি। সজ্ঞানে চোখ বন্ধ করে রাখার চেয়ে কঠিন কাজটা বোধ হয় আর কিছুই নেই। সেজমা ব্যস্ত হয়ে পড়েছে বুঝতে পারছি। তবে জিনাত আপুর কোনো আওয়াজ নেই, হয়তো সেজমাকে সামলাচ্ছে। মাহি বলল, শ্রদ্ধ ভাইয়া, ঝগড়া হচ্ছে তোমাদের? সিয়া ভাবি গোলাপ এভাবে ছিড়ছ কেন? এখানে ঘুমের ওষুধের পুরো পাতা খালি। উনি চেঁচিয়ে বললেন, জানি না ডাক্তার কই? শিয়া ওর টাকা আমার দিকে। যাবো না, আমি কোথাও যাবো না শিয়া। পর মুহূর্তেই হাওয়ায় ভাসতে লাগলাম আমি। বুঝলাম উনি কোলে তুলে নিয়েছেন আমাকে। জিনাত আপু বলল, শ্রদ্ধ কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? সামনে দাঁড়াচ্ছ কেন? হসপিটাল নিয়ে যাবো ওকে। স্টে আউট অফ মাই ওয়ে। এই সেরেছে রে, এবার কি হবে? ও আপু বাঁচাও না। হসপিটাল মানেই তো সোজা মর্গ। এবার তো ধরা পড়েছি, আর ধরা পড়েছি মানেই তো মরেছি। এ ডাক কি কানে পৌঁছাবে তোমার? ও জিনাত আপু, তুমি কি শুনতে পাও না? শ্রদ্ধ, পানি ছিটে দিলে তো ঠিক। গেট আউট অফ হিয়ার। শুধু হাঁটা লাগালেন, উপায়ন্তর না দেখে কেসে উঠলাম আমি। উনি কি বোঝে একটু দাঁড়ালেন, তাড়াহুড়ো করে বেড়ে শুয়ে দিলেন আমাকে আবারও। জিনাত আপু বই নামার, দেখো না পাশের তাকেই তো গ্লাস ভর্তি পানি, তাড়াতাড়ি পানি মারো না আমার মুখে, বলে তো ধরা পড়লে এই লোক পানিতেই চুবিয়ে মারবে আমাকে। বাঁচাও না আপু। তৎক্ষণাৎ চোখে মুখে পানির ছাপটা পড়লো। লাফিয়ে উঠে বসলাম আমি। শুধু দিকে তাকিয়ে দেখলাম পাশেই বসে আমার লোকটা ঘেমে একাকার হয়ে আছে। সাদা শার্টের উপরের বোতামটা খোলা, ঠিক নিচের দুটো বোতাম এলোমেলো ভাবে লাগানো। ভ্রুকুটি করে তাকিয়ে আছেন আমার দিকে। বুঝলাম ওভার অ্যাক্টিং হয়ে গেছে। চেহারায় মলিনতা এনে চোখ বন্ধ করে আবারও নুয়ে গিয়ে তার বুকে পড়লাম আমি। সেজমা কেঁদে কেঁদে বলল, ইনসু তুই ঠিক আছিস মা? আস্তে করে মাথা উপর নিচে নাড়লাম। ইনসিয়া ভাবি, তুমি এভাবে? মাহিকে থামিয়ে শুধু গম্ভীর ভাবে বললেন, সবাই যাও। শুধু ইনসু। জিনাত আপুর দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন শুদ্ধ। ও একটু ভরকে গেল। আমার দিকে মুখ করলেন উনি। ভাষা ভাষা চোখে মাথা তুলে আমিও তাকালাম তার দিকে। ওনার চাউনিতেই বিরক্তি। আমাকে জড়িয়ে রাখা হাত ছাড়িয়ে বিছানায় শুয়ে দিলেন উনি। উঠে বেলকনির দিকে গিয়ে পকেটে হাত গুজে দাঁড়ালেন। সেজমা কাঁদতে কাঁদতে বললেন, তুই জানিস কত ভয় পেয়ে গিয়েছিলাম। কেন? আমি তো ঠিক
আছি। ঠিক আছিস? এই ওষুধের পাতা খালি কেন? আসলে কেন স্লিপিং পিলস খেতে হবে কেন তোকে ইনসু? তোর কিছু হয়ে গেলে তোর বাবাকে কি জবাব দিতাম আমি? আচ্ছা শান্ত হও, তোমার ছেলে না খেয়ে বেরোয়, আমি তো ক্ষুধা লাগে, আমার তো ক্ষুধা লাগে না কি? তাই ভাবলাম ঘুমিয়ে থাকলে হয়তো ক্ষুধা লাগবে না। তাই বলে এভাবে? জিনাত আপু সেজমাকে ইশারায় শান্ত হতে বলল। সেজমা কান্না থামিয়ে বলল, সকালে কিছুই খাসনি, আমি খাবার পাঠাচ্ছি। উঠে বসলাম আমি। না, না মানে এই তো বলতে খিদে পেয়েছে। বালিশে হেলান দিয়ে বললাম, না মানে আমি আসছি নিচে, ডাইনিংয়ে খাবো, রুমে খাবার পাঠাতে হবে না। কিন্তু প্লিজ। সেজমা বুঝলো ভয় পেয়েছি আমি। জিনাত আপু একবার আমার দিকে একবার শুদ্ধের দিকে তাকিয়ে ঘাড় নেড়ে বোঝালো, মেয়ে তোমার খবর আছে। অসহায় মুখ করে সবার দিকে তাকালাম। বাবা আমাদের বাসার সবাই এখানে, জিনাত আপু, মাহি, ওর আম্মু, আরেক চাচাতো ভাই সিফাত ভাইয়া, ওর বউ শিবা ভাবি, তাপসি আপু, তার বর ঈশান ভাইয়া, ওদের ছোট ছেলে তাইয়াবটা হয়তো ভয় পেয়েছে। তাপসি আপু কোমর জড়িয়ে রেখে মুখ লুকিয়ে আছে সে। আসমা খালাও বাদ যায়নি, রুমে ছুটে এসেছে সে। সবাই কিছুক্ষণ টুকটাক এ কথা সে কথা বললো আমার সাথে। এরপর আস্তে আস্তে বেরিয়ে যেতে লাগলো সবাই রুম থেকে। আমার ভয়টার মাত্রাও বাড়তে লাগলো তার সাথে সাথে। জিনাত আপু ইশারায় বুঝালো ওর সাথেই যেতে। এক নজর শুদ্ধ থেকে তাকালাম আমি। ওভাবেই পকেটে হাত গুজে বাইরের দিকে তাকিয়ে আছেন উনি। গুটি গুটি পায়ে আপুর সাথেই পা বাড়ালাম। সবাই বেরিয়েছে, রুমে আমি, জিনাত আপু আর শুদ্ধ। আমি আগে বেরোতে গেলেই আমার হাত ধরে জিনাত আপুর দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, তুমি যাও স্রোত, যাও। ওনার আওয়াজে দুজনেই আটকে উঠলাম। আমি যে কাঁপছি তা বেশ টের পাচ্ছি। জিনাত আপু বাইরে গিয়ে রুমের দিকে মুখ করে কাঁদো কাঁদো ভাবে দাঁড়িয়ে রইল। ঠাস করে ওর মুখের উপরই রুমের দরজাটা আটকে দিলেন শুদ্ধ। ঝাড়া মেরে আমার হাত ছাড়িয়ে রুমের মধ্যে দাঁড় করালেন উনি আমাকে। ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি কচলাচ্ছি আমি। বেশ অনেকটা সময় পর চোরের মতো শুদ্ধের মুখের দিকে তাকিয়ে দেখলাম ফর্সা মুখটা টুকটুকে লাল হয়ে আছে, কপালের রগগুলো ফুলে উঠেছে তার। হাত মুঠো ওনার, আর চোয়াল একদম শক্ত। চোখ দুটো যেন জ্বালিয়ে দিবে সবকিছু। বুঝলাম প্রচন্ড রেগে আছেন উনি। একটু মেকি হেসে বললাম, আসলে ক্ষুধা ভুলে থাকার জন্য। উনি ছুটে এসে গলা টিপে দেয়ালে আটকে ধরলেন আমাকে। শ্বাস আটকে যাচ্ছে আমার। উনি রাগ নিয়ে চেঁচিয়ে বললেন, মিথ্যেবাদী, আমাকে ফেরাতে মরে যাওয়ার নাটক করছিলি তুই? মরার খুব শখ তোর, তাই না? কাঁপতে কাঁপতে গলায় রাখা তার হাত দুটো দু হাত দিয়ে ধরলাম আমি। আর একটু চাপ দিয়ে ধরে তার চোখে চোখ রেখে খুব কষ্টে বললাম, মেরে ফেলুন না আমায়। ওনার হাত আলগা হয়ে আসলো, শ্বাস স্বাভাবিক হলো আমার। তবুও আরো জোরে ওনার হাত দুটো চেপে ধরলাম আমি। বললাম, আপনার হাতেই মরতে চাই, প্লিজ মেরে ফেলুন। এক ঝটকা হাত সরিয়ে নিলেন উনি। চোখ সরিয়ে অন্যদিকে তাকালেন। শান্ত চোখে তাকালাম তার দিকে। অশান্ত মনটা লুকাতে ব্যস্ত উনি। সামনে দাঁড়িয়ে বললাম, ভয় পেয়েছিলেন? তা কি ঠিক করলেন? চলে যাবেন না? ভাবুন না, ভেবে দেখুন, আপনি চলে গেলে আজকের ঘটনা খুব বাজেভাবে রিপিট হতে পারে। শেহনাজ মঞ্জিলে যাব না আমি। এ বাসায় থাকার সম্পর্কের সুতোটা তো শুধুমাত্র আপনি নেই। কোন সম্পর্কে জুড়ে থাকবে এখানে? আর আমি তো কোথাও যাব না। আর যাব তো কোথায় যাব? তাই পরপা উনি আচমকাই আমার দুগালে হাত রাখলেন। কথা থেমে গেল আমার। কপালে কপাল ঠেকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছেন উনি। চোখ বন্ধ হয়ে নিজেও ফ্রিজড হয়ে আছি। চেয়েছিলাম তাকিয়ে তার চোখের ভাষা পড়তে, কিন্তু পারিনি। উনি কাতর স্বরে বললেন, এমনটা কেন করিস তুই সিয়া? কেন করিস তুই আমার? কি পাস সেভাবে কষ্ট দিয়ে আমাকে? এই শুদ্ধরকে শুধু কষ্টটাই প্রাপ্য। এতটাই খারাপ আমি নাকি এতটাই অভাগা যে সব থেকেও কিচ্ছু নেই আমার? কি দোষ আমার বলতে পারিস? কি দোষ করেছি আমি? চোখ খুললাম আমি। তার চোখ বন্ধ, চোখের জল গাল বেয়ে পড়ছে। কিছু বলার আগেই উনি হাত ধরে টেনে রুম থেকে বের করে দিলেন আমাকে। এতটুকু দেরি না করে দরজাটা লাগিয়ে দিলেন। ভেতর থেকে রাগী আওয়াজেই বললেন, একা থাকতে চাই,
জ্বালাস না। কোনো কথা না বাড়িয়ে চুপচাপ দরজায় পিঠ ঠেকিয়ে বসে পড়লাম আমি। জিনাত আপু ছুটে এসে বুকে জড়িয়ে ধরলো আমাকে। শ্বাস আটকে বসে আছি আমি। মাথার সব স্নায়ুতন্ত্র শুধু জানান দিচ্ছে, আসলেই তো কি দোষ আপনার? কেন সব কিছু থেকে বঞ্চিত রেখেছেন নিজেকে? আমার কষ্টে বা এত মরিয়া হয়ে ওঠেন কেন আপনি? দুজনের মাঝে তো আপনি নিজেই আড়ষ্টতার দেয়াল টেনে দিয়েছেন। তবে এভাবেই বা কেন বললেন? যেন কতদিন ধরেই আমি আপনাকে কষ্ট দিয়ে চলেছি। কেন? 20 মিনিট আগে রাগ দেখিয়ে রুম থেকে বের করে দিল, আর এখন দরদ দেখাতে খাওয়াতে এসেছে সে। এর জন্যই তো বহুরূপী নামটা পারফেক্ট তার জন্য, বিশুদ্ধ বহুরূপী। ওভাবে বের করে দেওয়ার পর দরজা বসেই শব্দ না করে কাচ্ছিলাম জিনাত আপুর কোলে। একটু পরেই উনি দরজা খুলে দিলেন। তারও চোখ মুখ লাল হয়ে আছে। শান্তভাবেই বললেন, জিনাত আপু, খাবার আনো। আপুও কাঁদছিল। চোখের পানি মুছে আমাকে ধরে দাঁড় করিয়ে দৌড়ে চলে গেল। 2 মিনিটে ট্রে ভর্তি খাবার নিয়ে আসলো। আমি তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। শুধু ট্রেটা নিয়ে ভিতরে চলে গেলেন। কান্না থামিয়ে চোখের পানি মুছলাম আমি। জিনাত আপুর হাত ধরে বললাম, চলো আপু। পেছন থেকে শুধু হাত ধরে আটকে দিলেন আমাকে। জিনাত আপুকে বললেন, তোমাদের হয়তো ব্রেকফাস্ট হয়নি ওর নাটকে, যাও খেয়ে নিতে বলো সবাইকে। তীক্ষ্ণ চোখে তাকালাম ওনার দিকে। নাটক করি আমি? পরক্ষণেই মনে হলো নাটকই তো করেছিলাম। চোখ নামিয়ে নিলাম আমি। জিনাত আপু তৃপ্তির হাসি ঝুলিয়ে জলভরা চোখ নিয়েই চলে গেল। শুধু আমাকে রুমে এনে বেডে বসিয়ে দিলেন। বললেন, গলায় লেগেছে? না। বেশ, খেয়ে নে এবার। না বলে মা তাই বিশ্বাস করলো? কিসের তৈরি এই লোক? অভিমানও বুঝে না। উনি প্লেট এগিয়ে আবারও বললেন, খেয়ে নে। কিছু না বলে পাশ ফিরে বসলাম আমি। খাবার হাতে নিয়ে কতক্ষণ বসে থাকবো? পিছনে তাকিয়ে বিস্মিত না হয়ে পারলাম না। উনি ভাতের লোকমা বানিয়ে খাইয়ে দেওয়ার জন্য হাত তুলে বসে আছেন। খুশি হওয়ার জন্য এইটুকুই তো যথেষ্ট ছিল। তবুও খাবো না। উনিও তো খাননি কিছুই। বললাম, খিদে নেই আমার। সকাল থেকে কিচ্ছু খাসনি, খিদে আছে। আপনি খাননি কেন? মাই উইশ। খাবো না আমি, মাই মর্জি। জেদ করিস না, রাগ বাড়াস না। সিম্পল কথা বোঝেন না কেন আপনি? আপনি খান, আমিও মিসেস খান হয়ে যাব। আই মিন খেয়ে নেব। তার আগে খাচ্ছি না আমি। চড়িয়ে গান গরম করে দিলেই তো ঘাড়ও গিলতে শুরু করবে। হ্যাঁ, গাল এগিয়ে দিয়ে বললাম, হ্যাঁ এই ফর্মুলাটা ট্রাই করা উচিত। গো আহেড। ঘাড় কিভাবে গেলে তা আমিও আজ দেখব। যদি তা না হয় মিস্টার, পুরোটা খাবার আপনাকে খেতে হবে বলে রাখলাম। শুধু হাতে ভাতের লোকমা প্লেটে রেখে আঙুল ঝাড়লেন। হকচকিয়ে গেলাম কিছুটা। সত্যি মার লাগাবেন নাকি? কিন্তু ঘাড় তো কোনোভাবেই খাবার গিলতে পারবে না। শর্তে হেরে গেলে খাবারটা যে উনিই খাবেন। তবে ওয়াও ইনসু, কি লজিক তোর। উনি প্লেটটা সরিয়ে রেখে বিছানা থেকে নেমে গেলেন। আমি পা দুটো গুটিয়ে হাসি মুখে বসলাম। খাবি না তুই? জি না, ঘাড়কে গেলাম, নইলে নিজে খাওয়ার জন্য রেডি হন, সোজা হিসাব। বাঁ হাতে ডান হাতের শার্টের হাতাটা গুটাতে লাগলেন উনি। ওটা নিচে নেমে এসেছিল কিছুটা। হুট করে কোলে তুলে নিলেন উনি আমাকে। চমকে উঠে ওনার গলা জড়িয়ে ধরে চেঁচিয়ে বললাম, আরে এটা কোনো কথা নাকি? এটা তো ম্যাথমেটিক্স ছেড়ে অন্য কিছুর মধ্যে চলে গেল। চোখ পাকিয়ে তাকালেন উনি আমার দিকে। এবার ভয় পেয়েছি কিছুটা। চুপ করে মাথা নামিয়ে রইলাম আমি। বেলকনিতে এসে একদম কিনারায় দাঁড়িয়ে শান্তভাবে বললেন, এবার বল, ফেলে দি তোকে? আমি হাঁ করে তার দিকে তাকালাম। ঘাড় ঘুরিয়ে একবার নিচের দিকে তাকিয়ে কলিজাটা শুকিয়ে গেল আমার। মাটির দিকে তাকাতেই শিউরে উঠলাম আমি। ওনার গলাটা আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। বললাম, না প্লিজ, মরে যাব আমি। মরার মতো করে ফেলবো না তোকে। এখান থেকে পড়লে জাস্ট হাত পা ভাঙবে, তারপর তো লাফানো বন্ধ হবে। রুমে বসে শুয়ে শুয়ে অসহায়ের মতো আমাকে বাইরে যেতে দেখবে। এসব ফালতু থ্রেড দিতে পারবি না। আর আমারও তোকে নিয়ে এত ঝামেলা পোতে হবে না, রাগও উঠবে না। বাসার সবই ঠিক করে ফেলবে তোকে। বাসার সবাই ঠিক করে ফেলবে তোকে। সিম্পল ক্যালকুলেশন, টোটালি ম্যাথ। একদম স্বাভাবিকভাবে কথাগুলো বললেন উনি। আমি বিস্ময় নিয়ে তাকিয়ে আছি। 2 দিন আমিই ভয় দেখালাম তাকে। আজ লোকটা এত দিক ভেবে শেষমেশ আমাকেই উল্টো থ্রেট দিল। ঠিক এইভাবেই হাঁ করে খাবার সাবার করবে। গট ইট? আমি চুপ করে আছি। রাগ না দেখিয়ে এভাবে কথা বলছেন উনি। শুধু কিছুটা হাত আলগা করে আমাকে ফেলে দেওয়ার ভঙ্গি পায় নাড়ালো। ঝাপটে ধরলাম তাকে। উনি বিরক্তি নিয়ে বললেন, যে কয়দিন আছিস তোকে তোর ভাষাতে বোঝাতে হবে। বুঝলাম। এবার বল,
ঘাড় গেলে কিনা? ভয়ার্ত চেহারা নিয়ে মাথা উপরে নিচে নামালাম। শুধু রুমে এনে বিছানায় নামিয়ে দিলেন আমাকে, তারপর খাইয়ে দিতে লাগলেন। একটা কথাও বলিনি আর। খাওয়াতে খাওয়াতেই উনি বললেন, সন্ধ্যায় আয়ন আসবে। কে আয়ান? আমার ফ্রেন্ড, জামান গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার। ও, আয়নের সামনে উল্টাপাল্টা কিছু বলবি না। বাবু হয়ে বসে হাসি মুখে বললাম, তার মানে বলছেন একেবারে আদার্স গোপীবাহু টাইপ ক্যারেক্টার? মানে? ধুর, এ তো সিরিয়ালও দেখে না, চিনবে কোত্থেকে? বললাম, মানে ওনাকে দেখাবো আমরা হ্যাপি ম্যারিড কাপল, তাই তো? না, উল্টোটা সত্যিটাই। দেখ, আয়নের সামনে একদম কাছে ঘেসবি না। আমার ভালো বন্ধু, শুধু দেখতে চেয়েছে তোকে, তাই। নইলে নইলে বউকে অন্য কাউকে দেখতে দিবেন না? নইলে আমার তোকে নিয়ে লাফানোর সময় নেই। রিয়েলি? উনি চুপ করে রইলেন। মুচকি হেসে বললাম, বাসার সবই তো জানে, বাসার সবাই তো জানে আপনি কেমন লোক। আই মিন আমাদের সম্পর্ক কেমন। একটা বাইরের লোককেও। আয়ান কোনো বাইরের লোক না, ইজ মাই বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডের সামনে শো অফ করবেন যে আপনার বউ নিয়ে আপনি একদমই ভালো নেই, যাতে নতুন একটা মুরগি ধরে দিতে পারে, তাই না? হোয়াট? ঝাল। উনি পানি এগিয়ে দিলেন সাথে সাথে। কোনো ঝাল লাগেনি আমার, তবুও পানি কিছুটা খেয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, তাকেও বুঝিয়ে দেবো তার বন্ধু একটা অ্যাংরি বার্ড, খালি রাগারাগি করে আমার সাথে। কথাটা বলে সরু চোখে তাকে পর্যবেক্ষণ করলাম। আমি রিয়াক্ট আশা করেছিলাম। উনি ভাত মাখাতে মাখাতে সেদিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বললেন, গুড। স্ট্রেঞ্জ। রাগ নিয়ে রাগার মতো করে রাগী পক্ষী বললাম, কিন্তু রাগলো না, বাজাতে হচ্ছে। বাট আই হ্যাভ আ কন্ডিশন। উনি চোখ ছোট ছোট করে তাকিয়ে বললেন, না, শুনবো না, তোর ফালতু শর্ত শুনবো না। তুই আবার আমাকে আবল তাবল। রাইট ইউ আর, কিন্তু শুনতে তো হবেই আপনাকে, নইলে আমিও শুনবো না আপনার কথা। একটা শ্বাস ফেলে শুধু বিরক্তি নিয়ে তাকালেন আমার দিকে। মেকি হেসে বললাম, আপনি টুক করে এই খাবারটুকু খেয়ে নিন আর প্রমিস করুন 3 বেলা ডাইনিংয়ে বসে সবার সাথে খাবার খাবেন। তারপর আপনি যা বলবেন তাই হবে। আর আপনার ফ্রেন্ডের সামনে গলা জড়িয়ে ধরবো আমি আপনাকে। আগে তো আপনার কথার বিপরীতটা করব, তারপর আপনি যা করেন দেখা যাবে। দাঁতে দাঁত চেপে উনি বললেন, শুদ্ধ বাসায় খায় না, এটা সবাই জানে। তুই তো খান না এখন থেকেই, খান না এখন থেকে খাবেন, নইলে কিন্তু আপনার ওই ডায়ান ফ্রেন্ড থুরি আয়ান না কি যেন নাম, হোয়াটএভার, তার সামনে আপনার বউয়ের মতো বিহেভ করব। কথাটা বলে আমি তামিমা স্পেশাল হাসি দিয়ে বসে রইলাম। শুধু রাগী গলায় বললেন, হাগর। অনেকটা খেয়েছি, ওটুকু আপনি খান। অ্যান্ড সবার সাথে বসে খাবেন এরপর থেকে, ঠিক আছে? মেক দ্যাট আ প্রমিস। সীমা কিন্তু পার করছিস তুই। অনলি ফর ইউ। পাশ ফিরে বসে রাগ নিয়ে খেতে লাগলেন উনি। আমি একটু অবাক হলাম। বন্ধুকে দেখাবে বউ নিয়ে সুখে নেই, এই জন্য বাসার সবার সাথে খাবার কথাটা মেনে নিল। আজব না বিষয়টা? যাই হোক, বাসায় খাবেন এটাই অনেক। গালে হাত দিয়ে বসে থেকে চলেছি আমি, বসে থেকে দেখে চলেছি আমার এটো কিভাবে খাচ্ছেন উনি। এখন কিছু বলে ওনার খাওয়াটাই হবে না আর, তাই চুপচাপ বসে রইলাম। খাওয়া শেষ করে আবারও রুম থেকে টেনে বের করে দিলেন উনি আমাকে। আর সেই একই ডায়লগ, দূরে থাক। একদিন বাসায় আছে তবুও তার কাছে থাকা যাবে না। কে জানে রুমে থাকলে কি সমস্যা তার। সারাটা সকাল কাটলো আমার রুমের বাইরে। জিনাত আপু আর মাহি এক রুমে রয়েছে, ওদের কাছেই ছিলাম। শুধু বাইরে থাকলে কি করেন কিছুই জানি না, কিন্তু বাসায় একা রুমে দরজা বন্ধ করে রয়েছেন, এই বিষয়টা হজম হচ্ছে না আমার। অনেকবার দরজাও ধাক্কিয়েছি, কিন্তু উনি দরজাটাই খুলেননি। সেজমাকে বলেছিলাম তার ছেলে খেয়েছে কিছুটা, সে সেটুকু শুনেই খুশিতে গদগদ। লাঞ্চের সময় সবাই ডাইনিংয়ে বসেছিল। চেয়ারে বসেই লুকিয়ে চুরিয়ে দাঁতের নখ কাটছি আমি। কেউ দেখলে আবার হাইজিনের ফালুদা বানাবে। আচ্ছা, উনি কি আসবেন? রুম থেকে বের করে দেওয়ার সময় শুধু শুধু মুখে প্রমিস বলেছিলেন, হাত ছুঁয়ে প্রমিস আদায় করাইনি আমি। গায়ে তুলবেন ওই প্রমিস উনি? সবাই সবার মতো কথা বলছে। বাবা অফিসে, সেজমা মামির সাথে তদারকি করছে। জিনাত আপু পাশের চেয়ার থেকে ফিসফিসিয়ে বলল, তোর হাত বেঁধে দিব ইনসু, কি বাজে স্বভাব বানিয়েছিস তুই। দাঁত কেলিয়ে বললাম, আমার এই বাজে স্বভাব কোনোদিনও যাবে না।
আপু চোখ রাঙালো আমাকে। ওর থেকে মুখ ফিরিয়ে বাকি সবার দিকে তাকিয়ে দেখলাম হাঁ করে আমার পিছন দিকটা তাকিয়ে আছে সবাই। ওদের চোখ অনুসরণ করে ঘাড় ঘুরিয়ে যা দেখলাম তাতে আমারও মুখটা হাও হয়ে গেছে। শুধু এদিকেই আসছেন জিনাত আপু আমার দিকে তাকালেই ভাব নিয়ে বিশ্বজয়ের হাসি দিলাম আমি। শুধু চুপচাপ এসে নিজের প্লেটে খাবার বেড়ে খেতে লাগলেন। ইতিমধ্যে সবার প্লেটেও আসমা খালা খাবার বেড়ে দিয়েছে। সে নিজেও এতটা চমকে গেছে যে সিফাত ভাইয়ার প্লেটে ভাত বাড়ছে তো বাড়ছেই, থামার নামই নেই। সেজন্য শুধু নীরবে কাঁদছে আর আঁচলে চোখ মুছছে। সে কান্না যে কতটা আনন্দের তা অনুধাবন হলো আমার। শুধু খেতে খেতেই বললেন, শিয়া খেয়ে নে। ধ্যান ভাঙলো সবার। স্বাভাবিক হতেই সিফাত ভাইয়া তার প্লেটের ভাত দেখে আসমা খালার দিকে কটমটিয়ে তাকালো। সে নিজের ভুল সংশোধন করতে ব্যস্ত হয়ে পড়লো। কোনো রূপটু শব্দ না করে সবাই খেতে লাগলো। খাওয়া শেষ করে হন হন করে শুদ্ধ রুমে চলে গেলেন। সেজন্য এবার জোরে কেঁদে দিলেন আর বললেন, আমরা ভুল সিদ্ধান্ত নেইনি। ইনসুরে বেঁচে থাক মা, বেঁচে থাক। এইভাবে আমার সংসারটাকে হাসি খুশিতে ভরিয়ে দে মা। উঠে গিয়ে তার কোলে মাথা রেখে বললাম, সব ঠিক হয়ে যাবে আম্মু, কেঁদো না তুমি প্লিজ। সেজন্য চোখে পানি মুছে বলল, হ্যাঁ হ্যাঁ, কাঁদা যাবে না ওর। এই তোরাও আর অবাক হবি না, একদম ইমোশনালও হবি না, স্বাভাবিক বিহেভ করবি শুদ্ধর সাথে। মাথা নেড়ে সায় দিল সবাই। হাসি মুখে সবাই লাঞ্চ শেষ করলো। লাঞ্চ করে আমি রুমের দিকে পা বাড়ালাম। ভেবেছিলাম এবার রুমে ঢুকতে পারবো, কিন্তু গিয়ে দেখি তখনও দরজা লোক। হতাশা নিয়ে আবারও মাহির রুমে ঢুকলাম আমি। ওখানে জিনাত আপু, মাহি, তাপসি আপু, সীমা ভাবি একসাথে বসে আছে। বেশ খুশি খুশি লাগছে ওদেরকে। আমাকে যেতে দেখে তাপসি আপু বলল, এসেছি। হুম আবার লাগিয়েছি দরজা, হুম এখনো খুলেনি। হুম কি বলেছে? হুম কি থেকে কি বলছি কিছুই জানি না আমি। সীমা ভাবি এগিয়ে এসে আমার কাঁধ ধরে বলল, ইনশিয়া মন খারাপ করো না, শুদ্ধ দরজা খুলে দেবে একটু পরেই। তোমাকে নিয়ে একটু বেশি সেনসিটিভ তো, দরজা লক করেছে শুনে বেশ রাগ হয়েছে, একটু পরেই ঠিক হয়ে যাবে। আমাকে নিয়ে সেনসিটিভ কথাটা শুনেই এক দফা প্রশান্তির হাওয়া বয়ে গেল মনে। এ কথায় কি আদৌ বিশ্বাসের কোনো জায়গা আছে? তাপসি আপু বলল, আজ কতদিন পর যে শুদ্ধ বাসায় ব্রেকফাস্ট লাঞ্চ করলো, হিসেব নেই। ইনসু তো কামালি কর দিয়া। শুনলাম ইনশিয়াকে নাকি খাইয়ে দেয় শুদ্ধ। সীমা ভাবির কথায় মাথা নিচু করে নিলাম আমি। মাহি বলল, ওই দেখো না, ইনসু ভাবি তো এইটুকু শুনেই লজ্জায় লাল হয়ে গেল। ইনসিয়া ভাবি, তুমি এটা জানো তো, শুদ্ধ ভাইয়া কিন্তু আজ সবার সামনে কোলেও নিয়েছিল তোমাকে। ওর কথায় আরো অস্বস্তি শুরু হয়ে গেল আমার। এভাবে বলার কি আছে, তখন তো অসুস্থ ভেবে কোলে নিয়েছিল। কিন্তু কিছুক্ষণ আগে যে কারণেই হোক, ইস, এই প্রথম কোনো ছেলে এভাবে কাছে থেকে কাছে এসেছে আমার। সেই সময়টাতে কিছু মনে না হলেও এখন তীব্র লজ্জা লজ্জা লাগছে আমার। কাল রাতে তো উনিই আমাকে জড়িয়ে ধরেছিলেন, নাকি আমি? চুপচাপ দাঁড়িয়ে চেহারা লুকাতে এদিক ওদিক করতে লাগলাম আমি। জিনাত আপু আমাকে ধরে বিছানায় বসালো, থুতনি ধরে বলল, কি রে ইনসু, তোকে তো বাচ্চা মেয়ে ভেবেছিলাম, এভাবে লজ্জা পাচ্ছিস কি ভেবে? ওর হাত সরিয়ে একটু স্বাভাবিক স্বরেই বলার চেষ্টা করলাম, তো এখনো বাচ্চাই আছি। আর লজ্জার কি দেখলে তোমরা বলো তো? অমন কিছুই না। চোখ ছোট ছোট করে তাকালাম ওদের দিকে। ওরা জোরে হাসতে লাগলো। এরপর কিছুক্ষণ আড্ডা দিলাম আমরা সবাই মিলে। মন ভালো হয়ে গেল কিছুটা আমার। এই জন্যই ছোটবেলা থেকেই ফ্যামিলি গ্যাদারিং ভালোবাসি আমি। সব কথার মধ্যে জিনাত আপু কিছুটা ইতস্তত করে বলল, ইনসু, পরশু তোদের বৌভাত, সেজো মামা চান এই বাসায় অনুষ্ঠান হোক, এই জন্য কাউকেই যেতে দেননি এখনো। কিন্তু তোরা শুদ্ধের কথা ভেবে, ইনসু তুই কি চাস? সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। একটু সিরিয়াস লুক দেখালাম ওদের দিকে। ওর মুখ চাওয়াচাই করছে। জোরে হতাশার শ্বাস ফেললো ওরা। ঠোঁট টিপে হেসে বললাম, বৌভাত রিসেপশনে আমার লেহেঙ্গাই চাই, লেহেঙ্গাই পরবো আমি। ওদের সবার চোখ চকচক করে উঠলো। সীমা ভাবি বলল, তার মানে তুমি? আমি চাই এই প্রোগ্রাম হোক। আর ইউ শিওর ইনসু? শুদ্ধ কিন্তু চায় না তোদের বিয়ে নিয়ে আর কোনো। বিয়েটা কি ওনার একা হয়েছে নাকি? বিয়ে তো আমারও হয়েছে, আর আমি চাই অনুষ্ঠান হোক। বিয়েতে তো ব্রাইডাল ডান্স হয়নি, তো তা না হয় বৌভাতেই উসুল করে নেব। আর কথা রইল তোমার ভাইয়ের, ও ঠিক ম্যানেজ করে নেব। জিনাত আপু আমার চুল টেনে দিয়ে বলল, হ্যাঁ বুঝি ম্যানেজ করে নিবে। আরে এর জন্যই তো শুদ্ধের বাসায় থাকা জরুরি। ও তো বাসায় থাকেই না, আজ নেহাত তোর পাগলামিতে। কথা তো ভুল বলেনি।
শর্ত তো দিলাম বাসা ছেড়ে না যেতে, অফিসে যায় না, দৈনিক কোথায় বের হই কে জানে, এখন বাসায় আটকে দিব কিভাবে? ভুল বলনি জিনাত আপু, একে বাসায় আটকানো জরুরি। কোথায় যায়, কেনই বা যায়, কে জানে। মাহি বলল, ইনসিয়া ভাবি তুমি তো জিনিয়াস, তুমি ঠিক আটকাতে পারবে শুদ্ধ ভাইয়াকে। কিভাবে? আইডিয়া ভাবো। বলবো যে বৌভাতের দিন বেরোতে নেই? লে, এটা বললে তখনই বেরিয়ে যাবে। ঠিকই তো, তাহলে? সীমা ভাবি বলল, মেয়েটাকে এইভাবে ফোর্স করছিস কেন তুই? মাহি যেন ওর মাথায় আইডিয়ার দোকান নিয়ে বসেছে। শুদ্ধকে আটকানোর জন্য বলে চলেছিস, এইটা ভালো না ভাবি। সেই ডিজাইনের মধ্যে পিঙ্ক কালারের আইডিয়াও দেখাও। ওরা সবাই হাসলো। আমি তখনও ভাবছি। একসময় তুড়ি মেরে বললাম, আইডিয়া। সবাই আমার দিকে মনোযোগ দিল। মাহি উৎসাহ নিয়ে বলল, কি প্ল্যান করলে? কিছু না বলে বাঁকা হাসলাম আমি। আমার হাসি দেখে জিনাত আপু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বেচারা শুদ্ধ। কথা বলছিলাম আমরা, এর মধ্যে আসমা খালা পাকোড়া নিয়ে আসলো। আমাকে খাওয়ার জন্য বেশ জোরাজোরি করেছে ওরা। নেইনি আমি, গলা দিয়ে নামবে না উনি খাননি বলে। খেতে খেতে তাপসি আপু বলল, হয়েছে, আড্ডার দিন শেষ, গান বাজনার বাংলাদেশ, তুরি আজাদ ম্যানশন, সীমা গান ধরো। তোমার যত উদ্ভট আইডিয়া, তোমার যত উদ্ভট আবদার, এখানে আমাকেই পেলে? জিনাত, ইনসিয়া, মাহি, ছোটরা গান না, আমরা ভাই ম্যারেড পোলা পাইন। তো বিয়ে করলে গলা বসে যায় বুঝি? মাহির কথায় আরেক দফা হাসলো সবাই। জোর করা সীমা ভাবি ফাগুন হাওয়ায় হাওয়ায় গানটা গাইলো। মাহিও মিলে হো তুম হামকো গানটা গাইলো। এ নিয়ে ওকেও পচালাম সবাই। মিলে হা কম তুমকো। জিনাত আপু বলল, এবার ইনসু তোর পালা। গাইতেই হবে। ঈশান ভাইয়া তাইয়াবকে কোলে করে নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলল, অবশ্য নতুন বইয়ের গান শোনার রেওয়াজটা আমাদের পরদাদার কাল থেকে হয়ে আসছে। তাপসি আপু বলে উঠল, তাই নাকি? কই আমাকে তো বলোনি কখনো। আর কি নাম তোমার পরদাদার? ঈশান ভাইয়া সবে বেডে বসেছিলেন। থতমত খেয়ে গেলেন উনি। আমাকে ফিসফিসিয়ে বললেন, বাঁচাও বোন, গানটা ধরে টপিকটা ঘেঁটে দাও। আমি ফিক করে হেসে দিলাম। মাহি বলল, শুরু করো ইনসিয়া ভাবি। আর হ্যাঁ, গানটা অবশ্যই শুদ্ধ ভাইয়াকে ডেডিকেট করে গাইবে। তাকে ডেডিকেট করে মানে তাকে দেখে তোমার যে গান মনে আসে, প্লিজ কুছ কুছ হোতা হি গানটা ধরো। আমরা চির সিঙ্গলগুলো তো এর কিছু এক্সপিরিয়েন্স শুনে অভিজ্ঞতা বাড়াই। সবাই হেসে সায় দিল ওর কথায়। শুদ্ধকে ডেডিকেট করে গান? উঠে দাঁড়িয়ে বাঁকা হেসে দাঁড়িয়ে গাইতে লাগলাম আমি।